আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা। আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা এবং ঈদের পরপরই তোমাদের এইচএসসি পরীক্ষা। তোমাদেরকে আমরা ডিএমসি স্টেশন থেকে প্রমিস করেছিলাম ঈদের আগেই তোমাদের সব কয়টা সাবজেক্টের উপর ম্যারাথন ক্লাস এসে পড়বে, যেগুলো তোমার এইচএসসির জন্য ইনশাল্লাহ এনাফ হবে। এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের জাহিদ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজ KT1 ব্যাচের। আমি আজকে তোমাদের সঙ্গে রসায়ন প্রথম পত্র চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। আমার চ্যাপ্টার 4 কমপ্লিট হলে কিন্তু তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার টোটালি কমপ্লিট, কারণ অলরেডি ফার্স্ট পেপারের সব কয়টা MCQ রাজ ভাইয়া ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছেন ডিএমসি স্টেশন চ্যানেলে, এবং কেমিস্ট্রি ফার্স্ট পেপারের বাকি যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টার 4 ছাড়া, ওইগুলো তোমাদের শাহানশা ভাইয়া এবং রাজ ভাইয়া ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছেন, এবং রাজ ভাইয়ার ক্লাস তোমরা অলরেডি দেখেছো ইউটিউবে আশা করি। আমার ক্লাসটা রেকর্ড করা শেষ হলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ইনশাল্লাহ শেষ হয়ে যাচ্ছে আজকেই। তো আমরা তোমাদেরকে চ্যাপ্টারগুলো থেকে কী পড়াচ্ছি, যেগুলো এইচএসসি পরীক্ষায় এসেছে এবং আসবে তাই, কেন না, কারণ আমাদের সিরিজের নামই হচ্ছে এইচএসসি পরীক্ষায় যা আসবে তাই সিরিজ। আচ্ছা, আমি তোমাদের সাথে আজকে অধ্যায় 4 নিয়ে এসেছি। অধ্যায় 4 থেকে আমরা মেইনলি কী পড়বো, আগে আমি বলি আমার স্লাইডটা কীভাবে আমি রেডি করেছি তোমাদের জন্য। স্লাইডের মধ্যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সব টাইপের প্রশ্নই আছে, ঠিক আছে। এখন ক্লাসের মধ্যে যদি আমি জ্ঞানমূলক, অনুধাবনমূলক পড়াইতে যাই অনেক বেশি সময় লাগবে, এজন্য ক্লাসের মধ্যে শুধুমাত্র প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোর অ্যাপ্রোচ তোমরা কীভাবে করবা সেইগুলো দেখিয়ে দিচ্ছি, এবং স্লাইড তো তোমরা অবশ্যই পেয়ে যাবা। তাই ক্লাস শেষে কিন্তু জ্ঞানমূলকগুলো এবং অনুধাবনমূলকগুলো বাসায় পড়তে একদম মিস করবে না, কেননা আমি চ্যাপ্টার থেকে যত টাইপের আসা সম্ভব সবগুলাই স্লাইডের মধ্যে রেখেছি, এবং জ্ঞানমূলক, অনুধাবনমূলক ছাড়াও প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকের ক্ষেত্রেও কিন্তু একই কথা, ঠিক আছে। তো চ্যাপ্টার শুরু করার আগে আমি একটু বলি গ্রসলি চ্যাপ্টারে আমাদের কী আছে। মূলত 3টা পার্টে বিভক্ত আমাদের এই চ্যাপ্টারটা। প্রথম পার্টটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি নিয়ে। গ্রিন কেমিস্ট্রি বলতে কী বোঝায়, আমি একটা কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতে চাই, সেটা কোন পদ্ধতিতে করলে পরিবেশের কম ক্ষতি হবে, আমার উৎপাদ বেশি হবে, লাভ বেশি হবে, এগুলো ভেবে আসলে গ্রিন কেমিস্ট্রি তৈরি, এইসব নীতিমালা নিয়েই। তো গ্রিন কেমিস্ট্রি থেকে প্রশ্ন তেমন একটা আসে না, একটা টাইপের প্রশ্নই আসে, সেটা আমরা আজকে দেখব। দ্বিতীয় যে বিভাগের প্রশ্নটা আমাদের আসে সেটা হচ্ছে সাম্যধ্রুবক এবং লা শাতেলিয়ার নীতি থেকে মার্জ করে সিকিউ বানায়। এই দুইটা টপিক মার্জ করে আমাদেরকে দ্বিতীয় টাইপ থেকে সিকিউ দেয়। এবং তৃতীয় যে টাইপটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসিড বেস এবং বাফার। অ্যাসিড বেস এবং বাফার এই দুই টাইপ মার্জ করে আমাদের জন্য একটা সিকিউ রেডি করে দেয় বোর্ডে। তো আশা করি আমাদের ক্লাস থেকে ইনশাল্লাহ সব কিছু কমন পাচ্ছ। তাহলে আমরা শুরু করছি। দেখো, প্রথমেই জ্ঞানমূলক প্রশ্ন, বেশ অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে এখানে, আমি সবগুলো দেখাচ্ছি না, খেয়াল করো। এখানে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন বেশ অনেকগুলো রয়েছে, সবগুলো দেখাচ্ছি না। আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। আচ্ছা, দেখো আমাদের প্রথম যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি রিলেটেড, ঠিক আছে। গ্রিন কেমিস্ট্রি রিলেটেড আমি কীভাবে বুঝলাম, এখানে আমার প্রশ্নেই বলে দিয়েছে ইথানল উৎপাদনের কোন পদ্ধতিটি গ্রিন কেমিস্ট্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে উদ্দীপকটা খেয়াল করো, একটা এবং দুইটা বিক্রিয়া দেওয়া হয়েছে, যেই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা উৎপন্ন করছি ইথানল। এখন দুইটা পদ্ধতিতেই কিন্তু সমানভাবে আমরা ইথানল উৎপন্ন করতে পারি না, আমাদেরকে বের করতে হবে কোন পদ্ধতিতে আমরা গ্রিন কেমিস্ট্রির নীতিমালা অনুসরণ করে অধিক পরিমাণ উৎপাদ উৎপন্ন করতে পারি। সেটা হচ্ছে আমাদের জন্য অধিক সুবিধাপূর্ণ হবে, এবং সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব, আমরা এগুলো বের করে থাকি পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি দিয়ে, ঠিক আছে। অ্যাটম ইকোনমি থেকে মনে রাখবা, অ্যাটম ইকোনমি আমাদের তুলনামূলক উৎপাদের পরিমাণটা প্রকাশ করে। অ্যাটম ইকোনমি যত বেশি হবে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু ততই বেশি হবে, এবং কাঙ্ক্ষিত উৎপাদ যদি বেশি হয়, অ্যাটম ইকোনমি যদি বেশি হয়, আমরা বলতে পারি পদ্ধতিটা আলটিমেটলি বেশি গ্রিন, ঠিক আছে, বেশি গ্রিনার পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা এখন 1 নম্বর বিক্রিয়া এবং 2 নম্বর বিক্রিয়া দুইটারই অ্যাটম ইকোনমি বের করব। অ্যাটম ইকোনমি বের করে দেখব কার পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি বেশি, সেটা হচ্ছে আমাদের জন্য অধিক গ্রিন কেমিস্ট্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। চলো আমরা এখানে একটা পেজ অ্যাড করে নিচ্ছি। আমরা এখানে লিখছি 1 নং বিক্রিয়ার জন্য পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, ঠিক আছে। 1 নং বিক্রিয়ার জন্য পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি। এখন মনে রাখবো অ্যাটম ইকোনমির ক্ষেত্রে কিন্তু আমরা উপরে হিসাব করব শুধুমাত্র কাঙ্ক্ষিত উৎপাদের, এবং নিচে হিসাব করব আমাদের সকল বিক্রিয়কের, এবং আমরা এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে উপরে আমরা হিসাব করব শুধুমাত্র কাঙ্ক্ষিত উৎপাদের হিসাব। কাঙ্ক্ষিত উৎপাদ কী ছিল আমাদের, ইথানল। 1 নং পদ্ধতিতে আমরা 2 মোল ইথানল উৎপন্ন করেছিলাম, তাই না, C2H5OH 2 মোল।
তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি 2 মোল ইথানলের আমরা এখন বের করব আণবিক ভর। ইথানলের আণবিক ভর C2H5 এবং OH, ঠিক আছে। আশা করি এটা ভেঙে বোঝানোর কিছু নাই। কার্বন 12, 2টা কার্বনের জন্য 24 হচ্ছে, 5টা হাইড্রোজেন এবং OH টোটাল 1 + 16 17। এবং আমাদের বিক্রিয়ক কি আছে এখানে খেয়াল করো, বিক্রিয়ক আছে গ্লুকোজ, ঠিক আছে, C6H12O6। ওকে, এখন আমরা এই নিচে হিসাব করব বিক্রিয়কেরটা। তাহলে নিচে কি হিসাব হবে আমাদের, C6H12 এবং O6। আচ্ছা, তাহলে আমরা 1 নং পদ্ধতির জন্য অ্যাটম ইকোনমি হিসাব করে কত পাই, আমরা ডিরেক্ট এখানে ক্যালকুলেটরে চলে যাচ্ছি। আচ্ছা, চলো আমরা এখানে দেখি কত পাচ্ছি। আমরা এখানে 2 × 12 × 2 + 5 + 17 এবং নিচে থাকছে আমাদের 12 × 6 + 12 + 16 × 6 এবং এখানে থাকছে × 100। খেয়াল করে দেখো আমাদের এখানে ভ্যালুটা আসছে 51.11%, ঠিক আছে। তাহলে আমাদের 1 নং বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি কত, 51.11%। যদি এখানে লিখো পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এখানে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন 2 নং বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি হিসাব করব। 2 নং বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি হিসাব করব। আচ্ছা, এটা আমি অন্য কালি দিয়ে করি যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। তাহলে উপরে আমরা কি রাখবো, উৎপাদ। 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের উৎপাদ কি ছিল ভাইয়া, এখানেও ছিল ইথানল, কিন্তু এখানে ছিল 1 মোল ইথানল। খেয়াল করো আমরা কিন্তু এখানে পটাশিয়াম ব্রোমাইড হিসাব করছি না, কেন, কারণ শুধুমাত্র কাঙ্ক্ষিত উৎপাদেরটাই আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে আমরা কি হিসাব করব, আমরা এখানে হিসাব করতে পারি 12 × 2 + 5 + 17। আচ্ছা, আর আমাদের নিচে হবে বিক্রিয়কের হিসাব। বিক্রিয়কে কী কী ছিল খেয়াল করো, বিক্রিয়কে এখানে আমাদের C2H3Br এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটাই আছে। আমরা উৎপাদের ক্ষেত্রে শুধুমাত্র কাঙ্ক্ষিত উৎপাদটা হিসাব করি এবং বিক্রিয়কের ক্ষেত্রে দুইটাই হিসাব করি, তাই আমরা এখানে ইথাইল ব্রোমাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটাই হিসাব করব, ঠিক আছে। তাহলে আসো আমরা এখানে হিসাব করি C2H3 এবং কি ছিল ব্রোমিন। ব্রোমিনের আণবিক ভর পারমাণবিক ভর সম্ভবত 79.9, তাই আমরা এটাকে 80 লিখতেই পারি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ইথাইল ব্রোমাইডের জন্য। এখন আমরা দেখব পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য। আচ্ছা, পটাশিয়ামের আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভর আমাদের 39.1, তাই আমরা এটাকে 39 লিখতে পারি এবং OH ছিল যার জন্য আমরা 17 লিখতে পারি এবং এখানে 100 দিয়ে গুণ তো থাকছেই। তাহলে এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি কত হচ্ছে। আমাদের দ্বিতীয় বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি কত হচ্ছে, 12 × 2 + 5 + 17। তোমরা আবার মাইন্ড করো না যে আমি হাতে কেন ক্যালকুলেশন করতেছি না, অ্যাকচুয়ালি অফিসে ক্যালকুলেটরের এই ভার্সনটা নাই। এই ভার্সনটা ছাড়া আমি হচ্ছে খুব আনকমফোর্টেবল ফিল করি, অনেক বেশি টাইম লাগতো তাই। আচ্ছা, এবং এখানে হবে 12 × 2 + 3 + 80 + 39 + 17 এবং এখানে × 100। দেখো এখানে আমাদের কত আসছে ভ্যালুটা, 28.22%, ঠিক আছে। এটা আসছে আমাদের 28.22%। এখন বলো আমাদের প্রথম পদ্ধতির জন্য ইথানল উৎপন্ন করার প্রথম পদ্ধতির জন্য অ্যাটম ইকোনমি ছিল 51.11% এবং দ্বিতীয় পদ্ধতির জন্য অ্যাটম ইকোনমি ছিল 28.22%। কি বলেছিলাম আগের পেজে খেয়াল করো, অ্যাটম ইকোনমি যার বেশি হবে তার উৎপাদ বেশি, সেটা অধিক গ্রিনার পদ্ধতি। তাহলে আমাকে বলো এখানে 1 নং বিক্রিয়া এবং 2 নং বিক্রিয়া এই দুটার মধ্যে কোন পদ্ধতিটা আমাদের গ্রিন কেমিস্ট্রির সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ? অবশ্যই 1 নং, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ কি, তার অ্যাটম ইকোনমি হচ্ছে বেশি। বোঝা গেল? এই ধরনের প্রশ্নই তোমাদের অ্যাকচুয়ালি গ্রিন কেমিস্ট্রির পার্টটা থেকে এসে থাকবে, তাই গ্রিন কেমিস্ট্রি থেকে এই প্রশ্ন সলভ করলে আমার মনে হয় চলবে। আচ্ছা,
আমরা চলো এখন পরবর্তী টপিকে ঢুকছি, যে টপিকটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক এবং লা শাতেলিয়ার নীতি রিলেটেড বলেছিলাম। এখান থেকে সিকিউ আসবে, জ্ঞানমূলক আসে, অনুধাবনমূলকও আসে। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকগুলো আমরা এখানে ক্লাসের মাঝে স্কিপ করে যাব, ডিরেক্ট আমরা চলে যাব আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। আচ্ছা, অনুধাবনমূলকগুলো দেখাচ্ছি না, চলে যাচ্ছে সরাসরি আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। আচ্ছা, এখান থেকে কি কি প্রশ্ন এসে থাকে আগেই বলেছিলাম তোমাকে, কেপিকেসি অর্থাৎ সাম্যাবস্থা রিলেটেড কিছু প্রশ্ন আসবে এবং তার সাথে লা শাতেলিয়ার নীতি অর্থাৎ আমাদের কোন কোন শর্ত আমরা মেনে চললে বা কোন কোন শর্তের উপর ভিত্তি করে উৎপাদন বাড়বে অথবা কমবে, ডানে যাবে বামে যাবে সাম্যাবস্থা, এই টাইপের প্রশ্ন আসবে। দেখো, আমাদের এই টপিক থেকে প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, এ একটা বিক্রিয়ক, গ্যাসীয় বিক্রিয়ক। এই বিক্রিয়ক থেকে আমার দুইটা উৎপাদ উৎপন্ন হচ্ছে, বি এবং জেড দুইটাই গ্যাস, এবং সঙ্গে তাপও উৎপন্ন হচ্ছে। তাহলে মনে রাখো, যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াটা আমাদের কি? এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ। এটা কিন্তু অনেকেই ভুল করে। অনেকে কি করে, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচটা পজিটিভ দিয়ে দেয়, এটা কিন্তু ভুল। এই ভুলটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ভ্যান হফের সমীকরণ দিয়ে সাম্যাবস্থার উপর তাপের প্রভাবটা ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা, চলো তাহলে এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা থাক, সমস্যা নেই। আচ্ছা, আমাদের প্রশ্ন করা হয়েছে, উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থায় যদি 20% বিক্রিয়ক বিয়োজিত হয় তখন প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, কেপি ইকুয়ালস টু 1 ATM। তাহলে প্রশ্নটা আরেকবার খেয়াল করো, বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি 20% এ বিয়োজিত হয় তখন কতটুকু চাপ প্রয়োজন হবে? প্রশ্নটা আরেকবার বলি, যদি সাম্যাবস্থায় 20% এ বিয়োজিত হইতে হয় তাহলে কতটুকু চাপ থাকতে হবে বিক্রিয়ার পরিবেশে? ঠিক আছে, এটা আমরা হিসাব করব। আচ্ছা, তাহলে আমরা পেজ অ্যাড করছি, এখানে বিক্রিয়াটা লিখছে। দেখো, আমাদের ছিল এ বিয়োজিত হয়ে কি কি উৎপন্ন করছিল? বি এবং জেড দুইটা ছিল গ্যাস, বি এবং জেড দুইটা ছিল গ্যাস। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি একদম বিক্রিয়ার শুরুতে, বিক্রিয়ার শুরুতে আমি ধরে নিচ্ছি আমার এই যে গ্যাসটা, এটা ছিল 1 মোল পরিমাণে। এগুলো একদম 0 মোল থাকবে যেহেতু বিক্রিয়ার শুরু। এটা যদি আমার 1 মোল থাকে, এগুলো 0 মোল থাকবে না ভাইয়া? বিক্রিয়ার শুরুতে অবশ্যই 0 মোল থাকবে। এখন আমরা দেখব সাম্যাবস্থায় কি হচ্ছে। বিক্রিয়ার সাম্যাবস্থায় আমরা ধরে নিচ্ছি এ থেকে আলফা পরিমাণে বিয়োজিত হচ্ছে। আলফা কি? আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, এবং বিয়োজন মাত্রাটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে, যদি 20% বিক্রিয়ক বিয়োজিত হয় তার মানে আলফাটা হচ্ছে আমাদের 20%। আমরা এখনই ভ্যালুটা অ্যাড করছি না, আমরা আলফা দিয়েই দেখাচ্ছি। তাহলে সাম্যাবস্থায় আমাদের এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে, 1 মাইনাস আলফা মোল থাকবে। এখন এ থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, বি তৈরি হবে আলফা পরিমাণ এবং জেডও তৈরি হবে আলফা পরিমাণ। ঠিক আছে, তাহলে এখন সাম্যাবস্থায় এখানে মোট মোল সংখ্যা কত আমরা যদি হিসাব করি, আমরা বলতে পারি সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে আমাদের, দেখো বিক্রিয়কের মোল সংখ্যা 1 মাইনাস আলফা, উৎপাদে মোল সংখ্যা প্লাস আলফা এত মোল। টোটাল কত মোল হচ্ছে ভাইয়া? আলফা চলে যাচ্ছে 1 প্লাস আলফা মোল। তাহলে আমাদের বলতে পারি এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় আমাদের 1 প্লাস আলফা মোল অ্যাকচুয়ালি আছে। আচ্ছা, আমাদের প্রশ্নে কি করা হয়েছিল? প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করো, এবং আমাদের এখানে কেপির ভ্যালু দেওয়া আছে। এই দুইটা টপিক আমাদের মাথায় রাখতে হবে। আমরা প্রশ্ন সলভ করব, প্রশ্ন সলভ করার সাথে সাথে বেসিক সলভ করব। ঠিক আছে, কারণ এখন তোমার এইচএসসি পরীক্ষার একদম আগে যদি আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝাইতে যাই, ব্যাপারটা কিন্তু একদম একাডেমিক সাইকেলের মতো হয়ে গেল। অত সময় আমাদের নাই দেখে আমরা প্রশ্ন সলভ করব, যেই প্রশ্নগুলো বোর্ডে আসে এবং সেই প্রশ্নগুলো কিভাবে করতেছি সেই বেসিকটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা আমরা এখান থেকে বের করে ফেললাম। এখন আমরা কি করব? সাম্যাবস্থায় এই প্রত্যেকটা
আলাদা আলাদা উপাদানের আংশিক চাপ নির্ণয় করব। এখন আংশিক চাপ কীভাবে নির্ণয় করে, এখানে একটা পেজ অ্যাড করছি। ধরো আংশিক চাপকে আমরা পার্শিয়াল প্রেশার দিয়ে প্রকাশ করি। পার্শিয়াল প্রেশার অফ, প্রথম কার পার্শিয়াল প্রেশার বের করব, আমাদের বিক্রিয়কের। প্রথমে এর পার্শিয়াল প্রেশার বের করব। পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ কিভাবে বের করে হচ্ছে সাম্যাবস্থায় এর মোল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, ইনটু টোটাল প্রেশার। ঠিক আছে, এই যে টোটাল প্রেশার পি, এটা কিন্তু আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। এই যে আমাদের টোটাল প্রেশার পি, এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্রশ্নে এটা জানতে চেয়েছে। তাহলে আংশিক চাপ নির্ণয় করার ফর্মুলা কি? কোনো একটা গ্যাসের আংশিক চাপ, এটা হচ্ছে সাম্যাবস্থায় তার মোল সংখ্যা বাই সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা ইনটু টোটাল প্রেশার। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা সাম্যাবস্থায় আমার বাকি যেই উপাদানগুলো আছে তাদের ক্ষেত্রেও আমরা পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ নির্ণয় করব। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের বি এর আংশিক চাপ কি হচ্ছে, সাম্যাবস্থায় বি এর মোল সংখ্যা কত ছিল, আলফা ছিল, ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু টোটাল প্রেশার। সেমভাবে সাম্যাবস্থায় আমাদের জেড যেটা ছিল তার আংশিক ভগ্নাংশ কত হবে, সাম্যাবস্থায় জেড এর মোল সংখ্যা প্লাস টোটাল মোল সংখ্যা ইন্টু টোটাল প্রেশার। ওকে, এখন এই যে ডেটাগুলো আমরা বের করলাম, এগুলো কেন বের করলাম, এখান থেকে আমরা কি পাবো? প্রশ্নে খেয়াল করো, আমাদের কিন্তু এখানে প্রশ্নে খেয়াল করো কেপির ভ্যালু দেওয়া ছিল। এখন আমরা কেপির ফর্মুলা জানি। কেপির ফর্মুলাটা কি? দেখো, কেপির ফর্মুলা হচ্ছে আমাদের উৎপাদের পার্শিয়াল প্রেশার ডিভাইডেড বাই বিক্রিয়কের পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি আমাদের কেপি বের করার ফর্মুলা। কেপি আমরা আংশিক চাপ ব্যবহার করে বের করি, এবং কেসি আরেকটা যে সাম্যধ্রুবক, এটা আমরা ঘনমাত্রা বের করি। ঠিক আছে, ঘনমাত্রা দিয়ে বের করি। আচ্ছা, কেপির ফর্মুলা এক্স্যাক্টলি এটা না যেটা দেখাইলাম, এখন লিখে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই ডেটা থেকে কেপি বের করতে পারি। তাহলে আমরা এখানে বের করতে পারি কেপি। দেখো, কেপি কি হবে, আমাদের উৎপাদে যেই যৌগগুলা বা যেই মৌলগুলা ছিল বা যেই গ্যাসগুলো ছিল তাদের পার্শিয়াল প্রেশারের গুণফল। উৎপাদে কে কে ছিল, এখানে উৎপাদে ছিল আমাদের বি এবং জেড। তাহলে আমরা এখানে কি করব, বি এর পার্শিয়াল প্রেশার ইন্টু জেড এর পার্শিয়াল প্রেশার। আর নিচে কে থাকবে, আমাদের নিচে থাকবে আমাদের বিক্রিয়কের যেই গ্যাস তার পার্শিয়াল প্রেশার। তাহলে নিচে থাকছে আমাদের পার্শিয়াল প্রেশার অফ এ। এবং এইটার ভ্যালু কত দেওয়া আছে উদ্দীপকে? উদ্দীপকে এই কেপির ভ্যালু দেওয়া আছে 1 ATM। তাহলে আমরা এখানে তার ভ্যালু ইনসার্ট করতে পারি, এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 1। তাহলে এখন আমরা এই যে ডেটাগুলো, এগুলো এখানে বের করছিলাম না, এগুলো এখন এখানে বসিয়ে আমরা বের করব। চলো, আচ্ছা, আমি লেখাটা আরেকটু ছোট করে দিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। ওকে, তাহলে এখানে আমাদের বি এর পার্শিয়াল প্রেশার ছিল আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এবং জেড এর পার্শিয়াল প্রেশার ছিল আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এর পার্শিয়াল প্রেশার ছিল 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এখানে খেয়াল করো আমরা কি করতে পারি, অ্যাকচুয়ালি হিসাবটা এইভাবে লিখতে পারি। আমাদের এইভাবে আসবে, উপরে আলফা স্কোয়ার 1 প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু পি, নিচে হচ্ছে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, এটা ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, এখন লেখা একটু ছোট করলে ভালো ছিল, যাই হোক, এটা আমাদের আরেকটু সরল করলে এরকম আসবে, উপরে থাকছে আলফা স্কোয়ার, নিচে থাকছে 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি ইকুয়ালস টু 1। এটা আসে আরেকটু সরল করলে। এখন খেয়াল করো ভাইয়া,
প্রশ্নটা একবার খেয়াল করো। প্রশ্নে বলা আছে সাম্যাবস্থা যদি 20% বিক্রিয়ক বিয়োজিত হয়, এই যে 20% বিয়োজিত হচ্ছে এটাই কে ছিল আমাদের আলফা। তাহলে আলফা ইকুয়ালস টু 20% ইকুয়ালস টু 0.2। ঠিক আছে, আলফা ইকুয়ালস টু 20% ইকুয়ালস টু 0.2। আমরা যদি এখানে আলফার ভ্যালুটা বসিয়ে দেই, আলফার ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে আচ্ছা আমি এটা এই পাশে লিখছি কারণ আমার ক্যালকুলেটর হিসাব করতে হবে তো তাই। আচ্ছা আমি এটা অন্য কালি দিয়ে এখানে টেনে নিচ্ছি। দেখো এইটা আমরা এখানে হিসাবটা দেখাচ্ছি। ওকে আসো, ক্লাস না দেখে যদি কেউ স্লাইড দেখো তাহলে কিন্তু বুঝবা না, কারণ দেখো আমি এখান থেকে হিসাবটা এখানে আনছি, এটা কিন্তু ক্লাস না দেখলে বুঝতা না। আচ্ছা আলফার ভ্যালু ছিল 0.2, তাহলে এখানে আমাদের 0.2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.2 স্কোয়ার ইকুয়ালস টু ছিল আমাদের আচ্ছা ইন্টু পি ইকুয়ালস টু ছিল 1। এখন দেখো শুধুমাত্র একটা আননোন আছে, ইজিলি বের করতে পারবো না আমরা। আচ্ছা তাহলে চলো আমরা অ্যাকচুয়ালি সলিউশনটা করি। ওকে তাহলে এখানে পি ইকুয়ালস টু কী হচ্ছে, পি ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 স্কোয়ার। তাহলে আসো আমরা এখন ক্যালকুলেটরে হিসাবটা করে ফেলি। উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 স্কোয়ার কত আসে খেয়াল, সরি এখানে আমি ব্র্যাকেটটা দিতে ভুলে গিয়েছিলাম। ওকে আসছে 24, অর্থাৎ আমাদের পি এর ভ্যালু কত হচ্ছে, আমাদের পি এর ভ্যালু হচ্ছে 24 ATM। পি এর ভ্যালু আমাদের 24 ATM, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল আমরা কোন প্রসেসে আসলে প্রবলেমটা সলভ করলাম। আমি খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি প্রথম প্রশ্ন হিসেবে। অনেকে বিরক্তও হইতে পারে যে ভাইয়া শেষ সময় কেন ধীরে ধীরে। সবসময় কিন্তু অ্যাকচুয়ালি শুধু নিজের কথা ভাবলেই হবে না, কারণ আমি জানি ভিডিওটা এরকম অনেকেই দেখবা যাদের সিলেবাস ভালোভাবেই শেষ হয়েছে, তারা এইসব প্রবলেম সলভ করতে টাইম নাও না। কিন্তু পাশাপাশি ভিডিওটা এরকম অনেক স্টুডেন্টও দেখবে যাদের বেসিকে এখনও দুর্বলতা আছে এইচএসসি পরীক্ষার আগে। তারা এই আশায় আমাদের ভিডিওটা দেখে যে ভাইয়ারা যদি একটু বেসিকটা দেখিয়ে দেয় তাহলে আমাদের এইচএসসি পরীক্ষাটা আমরা কোনো মতে ভালো করতে পারবো। তো আমার কিন্তু সবার কথাই ভাবতে হয়, এই জন্য আমি একটু আস্তে আস্তে প্রথম প্রশ্ন আগালাম। ঠিক আছে, ওকে আশা করি কেউ মাইন্ড করবা না। তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন ছিল উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থা যদি 20% বিয়োজিত হচ্ছে বিক্রিয়কের, কত চাপে আসলে বিয়োজিত হবে। তাহলে আমরা চাপের মানটা বের করে ফেললাম মেইনলি কেপির ইকুয়েশনটা ইউজ করি। কেপি ইকুয়ালস টু কি, উৎপাদের গ্যাসগুলোর আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, এবং ক্যাপির ভ্যালু দেওয়া ছিল 1। তাই আমরা সবার আগে এই যে পার্শিয়াল প্রেশারগুলো এখান থেকে বের করেছি, বের করে শুধুমাত্র এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে অ্যান্সার বের করে ফেলেছি। ব্যাপারটা খুব ইজি না? ইজি। চলো পরবর্তী প্রশ্নে আসো। ওটা ছিল আমাদের এই সেম উদ্দীপকের গ নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে আমাদের আসলে ঘ নাম্বার প্রশ্ন। ওকে, এখানে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়াটিতে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে তার যুক্তিসহ বিশ্লেষণ করো। আচ্ছা, ভালো প্রশ্ন। আমি বলেছিলাম এই টপিক থেকে সাম্যাবস্থা এবং লা শাতেলিয়ার নীতি মার্জ করে প্রশ্ন করে। দেখো ঘ নাম্বার এসে পড়লো লা শাতেলিয়ার নীতি। এই যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে, এই বিক্রিয়া থেকে আমরা অধিক পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটাই ব্যাখ্যা করতে বলেছে আমাদেরকে। আচ্ছা চলো, আমাদের যে বিক্রিয়াটা আমি অন্য একটা পেজে লিখছি। বিক্রিয়াটা হচ্ছে এ থেকে আমার উৎপন্ন হচ্ছে বি এবং জেড, এ থেকে উৎপন্ন হচ্ছে বি এবং জেড। এবং আমি যদি উদ্দীপকটা আরেকবার খেয়াল করি, এখানে তাপ উৎপন্ন হচ্ছিল। তাপ উৎপন্ন হওয়া মানে কি ভাইয়া বলো? তাপ উৎপন্ন হওয়া মানে কি? তাপ উৎপন্ন হওয়া মানে বিক্রিয়াটা আমাদের তাপ উৎপাদী। তাপ উৎপন্ন হওয়া মানে বিক্রিয়াটা তাপোৎপাদী, এবং তাপোৎপাদী মানে কি আমাদের ডেল এইচ এর ভ্যালু, এই বিক্রিয়া ডেল এইচ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের বলা হয়েছে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে অধিক উৎপাদ পাবো। অর্থাৎ আমাদের প্রথমে চলো আমরা তাপমাত্রা নিয়ে কথা বলি। প্রথমে আমরা কি নিয়ে কথা বলবো? তাপমাত্রা নিয়ে। দেখো এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপোৎপাদী প্রক্রিয়া।
এখন লা-শাতিলের নীতি থেকে আমরা অলরেডি জানি যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ বৃদ্ধি করি তাহলে আমাদের উৎপাদ কমে যাবে, যদি তাপ কমাই দিই অর্থাৎ তাপমাত্রা হ্রাস করি তাহলে আমাদের উৎপাদন হ্রাস পাবে। এটা তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লা-শাতিলের নীতির একদম বেসিক কথা। কিন্তু এটা কিভাবে আসছে? এটা অ্যাকচুয়ালি এসছে আমাদের ভ্যান হফের সমীকরণ থেকে। আমি যদি ভ্যান হফের সমীকরণটা একটু লিখি, দেখো আমাদের ভ্যান হফের সমীকরণ অনুযায়ী আমাদের log Kp equals to minus del H divided by 2.303 R into 1 by T plus ধ্রুবক থাকে, আর তো এখানে লিখে দিচ্ছি প্লাস ধ্রুবক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভ্যান হফের সমীকরণ। ভ্যান হফের সমীকরণে দেখো উপরে কি আছে? মাইনাস ডেল এইচ। আবার আমাদের তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচটা অলরেডি নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা দেখতে চাই কেমন হবে, এই ক্ষেত্রে আমাদের log Kp বাই 1 বাই টি, এই গ্রাফটা কীরকম হবে? এই গ্রাফটা এইভাবে যাবে, ঠিক আছে? এখন খেয়াল করো, এই বিক্রিয়ায় আমি যদি টি এর ভ্যালু কমাই, তাহলে কি হচ্ছে? আমাদের কেপি বাড়তেছে, উৎপাদন বাড়তেছে, ঠিক আছে? মূল কথা এটাই, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মূল কথা। তাপমাত্রা নিয়ে গেল। এখন হচ্ছে চলো আমরা চাপ নিয়ে কথাবার্তা বলবো। আমাদের চাপের কি পরিবর্তন করতে হবে বিক্রিয়া থেকে আমরা অধিক পরিমাণ উৎপাদ যদি পাইতে চাই? বিক্রিয়াটা একবার খেয়াল করো। বিক্রিয়াটা হচ্ছে এ থেকে উৎপন্ন হচ্ছে বি এবং জেড। এ হচ্ছে আমাদের বিক্রিয়কের মোল সংখ্যা কত? এন হচ্ছে 1। আমি যদি উৎপাদের ক্ষেত্রে দেখি, উৎপাদের ক্ষেত্রে মোল সংখ্যা কত? n = 2, ঠিক আছে? এখন আমি যদি চাপ ইনক্রিজ করি, আমি যদি চাপ বাড়াই, তাহলে কি হচ্ছে? আমাদের বিক্রিয়কে ছিল n বিক্রিয়কের মোল সংখ্যা ছিল 1 এবং আমাদের উৎপাদের মোল সংখ্যা ছিল n, উৎপাদ ছিল 2। এখন আমি যদি চাপটাকে ইনক্রিজ করে দেই, যেখানে বেশি মোল সংখ্যা আছে বেশি থেকে কমের দিকে যাবে যদি চাপ বাড়াই দিই। এখন আমি যদি এই বিক্রিয়ার চাপ বাড়াই, আমার উৎপাদে বেশি মোল সংখ্যা, তাই উৎপাদ থেকে বিক্রিয়কে স্থানান্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের উৎপাদন কমে যাচ্ছে, বিক্রিয়াটা বাম দিকে যাচ্ছে সাম্যাবস্থার। বুঝতে পারছো? আর যদি আমি এখানে চাপ কমাই, তখন কি হবে? চাপ কমাইলে ঠিক তার বিপরীতটা ঘটবে। বিক্রিয়কের মোল সংখ্যা কম ছিল, এখান থেকে উৎপাদে ট্রান্সফার হচ্ছে, তাহলে আমাদের উৎপাদ বাড়বে চাপ কমাইলে। তাহলে আমরা তাপমাত্রা এবং চাপের প্রভাব দেখলাম। এখন আমরা আর কি পদক্ষেপ নিতে পারি? নিতে পারি আমরা ঘনমাত্রা নিয়ে। এটা ভাইয়া অলওয়েজ একই কথা, যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। ঘনমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। কার ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে? বিক্রিয়কের ঘনমাত্রা। কার ঘনমাত্রা? বিক্রিয়কের, অবশ্যই বিক্রিয়কের। এই হচ্ছে আমাদের এই টপিকের সেকেন্ড যে প্রশ্নটা আসে সবসময় লা-শাতিলের নীতি থেকে, একদম এক্সপ্লেন করে দিলাম। পরবর্তী প্রশ্নগুলো তো যদি আসে এরকম প্রশ্ন আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি মেজারমেন্ট পাইলাম? আমাদেরকে তাপমাত্রা কমাইতে হবে উৎপাদ বাড়ানোর জন্য। তাপমাত্রা কমাইলে কি হচ্ছে? আমাদের উৎপাদ বাড়তেছে। চাপ যদি আমরা কমাই তাহলে উৎপাদ বাড়তেছে। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদ বাড়তেছে। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখি প্রশ্নে কি ডেটা বলছে, ডেটাগুলো আমরা একটু মার্ক করে রাখি, ঠিক আছে? প্রথমে বলা হয়েছে 0.5 লিটার আয়তন, অর্থাৎ এখানে আমাদেরকে ভি দেওয়া আছে, আয়তন ভি দেওয়া 0.5 লিটার। একটা ফ্লাস্কে 0.105 মোল PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড নেওয়া হয়েছে 0.105 মোল। এটা হচ্ছে PCl5 এর প্রাথমিক মোল সংখ্যা। একই সাথে ক্লোরিনের মোল সংখ্যা হচ্ছে 0.045, এটা হচ্ছে আমাদের ক্লোরিনের প্রাথমিক মোল সংখ্যা। এবং 0.045 মোল হচ্ছে PCl3, এটাও তার প্রাথমিক মোল সংখ্যা। এই ডেটাগুলো দেওয়া আছে, এগুলো আমরা মিশ্রণ করলাম। তাপমাত্রা আমাদের টিও দেওয়া আছে।
আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা দেওয়া, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিক্রিয়াটা এটা আর কি, এবং বিক্রিয়ার Kc দেওয়া আছে, সাম্য ধ্রুবকও দেওয়া আছে, এখানে আমাদের সাম্য ধ্রুবকও দেওয়া আছে। আমাদের যখন যেই ডেটা লাগবে প্রশ্ন সলভ করার সময় আমরা সেটাকে সেভাবে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা হয়েছে সাম্য মিশ্রণে ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা যদি 0.2065 মোল পার লিটার হয় তখন অন্য দুটো উপাদানের ঘনমাত্রা নির্ণয় করো। আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল সবার মোল সংখ্যা। কখন মোল সংখ্যা? সাম্যাবস্থায় না, মোল সংখ্যা দেওয়া ছিল প্রাথমিক অবস্থায়, একদম সাম্যাবস্থায় মোল সংখ্যা দেওয়া নাই। এবং সাম্যাবস্থায় দেওয়া আছে তার ঘনমাত্রা, সাম্যাবস্থায় দেওয়া আছে ঘনমাত্রা কার? ফসফরাস পেন্টাক্লোরাইডের। আমার নির্ণয় করতে হবে বাকি দুটার ঘনমাত্রা। কিভাবে নির্ণয় করব? যেহেতু মোল সংখ্যা দেওয়া আছে, আমি সবার আগে সাম্যাবস্থায় তার মোল সংখ্যাটা বের করে নিই, দেখি কত মোল সে খরচ করছে। সে যত মোল খরচ করবে তারা ততটুকু উৎপন্ন হবে। কিভাবে? আমি ব্যাপারটা বুঝাই দিয়েছি, চলো আমরা পেজ অ্যাড করি এখানে। আচ্ছা চলো, ধরো এটা হচ্ছে বিক্রিয়াটা PCl5। আচ্ছা, এটা খুব বাজে দেখাচ্ছে এখানে। আচ্ছা, PCl5 এটা বিয়োজিত হয়ে কি তৈরি করবে? সাম্যাবস্থায় PCl3 এবং Cl2। প্রাথমিক অবস্থায় তার দেওয়া ছিল মোল সংখ্যা, ঠিক আছে, সবারই প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা দেওয়া ছিল একটা, তারও দেওয়া ছিল, তারও ছিল এবং তারও ছিল। আচ্ছা, সাম্যাবস্থায় এখানে দেখো এই বিক্রিয়াটাতে মোল সংখ্যাগুলো কিন্তু দেওয়া আছে। আমি মোল সংখ্যাগুলোকে আসলে এইভাবে দেখাবো না, আমি এটাকে x দিয়ে প্রকাশ করতেছি। ধরো তার মোল সংখ্যা দেওয়া ছিল x, তার দেওয়া ছিল y, তার দেওয়া ছিল z। এটা ছিল প্রাথমিক অবস্থায়, ভ্যালুগুলো আমরা অবশ্যই জানি, কিন্তু এটা আমরা প্রশ্নে উত্তরে ইউজ করবো না, শুধু তোমাদেরকে বোঝানোর জন্য কিভাবে আমরা অ্যাপ্রোচ নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে ছিল। সাম্যাবস্থায় আমরা ধরলাম সে হচ্ছে এ পরিমাণ বা এ মোল পরিমাণ বিয়োজিত হচ্ছে x - a, তাহলে সে কতটুকু বাড়বে? y + a, এবং সে কতটুকু বাড়বে? z + a। মানে শুধুমাত্র এই ব্যাপারটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখাইলাম যে এই ফসফরাস পেন্টাক্লোরাইড যতটুকু বিয়োজিত হবে তারা ততটুকুই বাড়বে। এটা ক্লিয়ার? যতটুকু আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হচ্ছে, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তারা হচ্ছে বাড়বে সেম পরিমাণে। ওকে, আচ্ছা, এটা আমাদের এমনি ছিল, আমাদের এটা প্রশ্ন সলভ করার ওয়ে না। আমাদের এখানে বলা হয়েছে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে 0.2065 মোল পার লিটার। তাহলে দেখো সাম্যাবস্থায় আমাদের কি কি দেওয়া আছে? সাম্যাবস্থায় দেওয়া আছে কার ঘনমাত্রা? ঘনমাত্রা ফসফরাস পেন্টাক্লোরাইডের 0.2065 মোল পার লিটার। এবং আমরা প্রশ্ন থেকে কিন্তু এখানে আয়তনটাও জানি, আয়তন হচ্ছে 0.5 লিটার। আমরা প্রশ্ন থেকে জানি আয়তন হচ্ছে 0.5 লিটার। তাহলে আমরা এই ফসফরাস পেন্টাক্লোরাইডের সাম্যাবস্থায় মোল সংখ্যা নির্ণয় করতে পারি না? সাম্যাবস্থায় মোল সংখ্যা দেখো, তাহলে N of PCl5 যেটা হচ্ছে সাম্যাবস্থায়, এখন মোল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? এটা কিন্তু অবশ্যই ভুলে গেলে চলবে না ভাইয়া, এটা কিন্তু অবশ্যই ভুলে গেলে চলবে না। মোল সংখ্যা ইকুয়াল টু ঘনমাত্রা ইনটু আয়তন, n ইকুয়ালস টু s ইনটু v। এটা যেন সবার মনে থাকে, ঠিক আছে? এখানে লিখি n ইকুয়ালস টু s ইনটু v। এটা আমাদের এই চ্যাপ্টারে বহুত কাজে লাগবে, আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়ন, ওইখানে অনেক কাজে লাগবে। তাহলে আমরা সাম্যাবস্থায় PCl5 এর মোল সংখ্যা কি বের করতে পারি? বের করতে পারি s ইনটু v, 0.2065 ইনটু 0.5। তার মোল সংখ্যা কত হচ্ছে? খেয়াল করো, ক্যালকুলেটর বের করি। 0.2065 ইনটু 0.5 কত আসছে? আমাদের আসছে 0.10325। কত আসছে? 0.10325 এত মোল, ঠিক আছে? সাম্যাবস্থায় সে হচ্ছে এত মোল আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড এত মোল অবশিষ্ট আছে। এখন খেয়াল করো প্রাথমিক অবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড কত মোল ছিল? তার প্রাথমিকটা ছিল 0.105, তার প্রাথমিক ছিল 0.105, এখন আছে 0.10325। তাহলে কতটুকু খরচ হয়েছে? কতটুকু খরচ হয়েছে? সুতরাং খরচ হয়েছে আমাদের কত মোল, আমরা ওইটা বের করব। খরচ হচ্ছে
প্রাইমারি ছিল 0.105, তাহলে 0.105 মাইনাস কত 0.10325 মোল। এত মোল খরচ হয়েছে, এত মোল হবে, এত মোল খরচ হয়েছে। আমরা একটু আরেকবার ক্যালকুলেটর হিসাব করি, ক্যালকুলেটর ছাড়া এগুলো না করাই ভালো। 0.105 মাইনাস 0.10325 কত আসে আমাদের? আমাদের আসছে 1.75 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে 1.75 ইন্টু 10 ইনভার্স 3। এবার হচ্ছে মজা বুঝবো আমরা, ঠিক আছে? এবার এই প্রশ্ন সলভ করার মজাটা বুঝবো। আমরা এখানে বের করলাম কত মোল ফসফরাস পেন্টাক্লোরাইড খরচ হয়েছে সাম্যাবস্থায় আসতে। দেখো প্রাথমিক অবস্থায় কি লিখছিলাম আমরা? এক্স। এই এক্স মানে কত? এক্স মানে 0.105 মোল ছিল। খরচ হয়েছে এ মোল। এ মানে কত? দেখছো এখন মজা লাগবে, আমরা জিনিসগুলো এখন বুঝবো। এ মানে কত? খরচ হয়েছিল আমাদের এই যে এটা 1.75 ইন্টু 10 ইনভার্স 3, আর এ এক্স মানে হচ্ছে 0.105। আমরা জানি যতটুকু আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড খরচ হয়েছে এটা উৎপন্ন হবে কত? ততটুকুই। এটা উৎপন্ন হবে কত? ততটুকুই। তাহলে এখন দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন তাদেরও কিন্তু প্রাইমারি মোল সংখ্যা আমরা জানি। তাদের প্রাইমারি মোল সংখ্যা কত? 0.045 মানে তারা সেমই ছিল। তার মানে এই ওয়াই সমান হচ্ছে কত ছিল যেন? 0.045 মোল। জেডও ছিল 0.045 মোল। তাহলে সাম্যাবস্থায় তারা কত হচ্ছে? এই 0.045 এর সঙ্গে আমরা যোগ করব এই যে এটা যেটা আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে খরচ হয়ে গেছে, যেটা আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে খরচ হয়ে গেছিল, এটা এখানে যোগ হবে। তাহলে কত যোগ হবে সাম্যাবস্থায় আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা হচ্ছে 0.045 প্লাস 1.75 ইন্টু 10 ইনভার্স 3 মোল, এত মোল। এবং সাম্যাবস্থায় ক্লোরিনের ক্ষেত্রে কত? এটাও দেখো আগে ছিল 0.045 এবং কতটুকু বাড়বে? যতটুকু আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে খরচ হয়ে গেছে, ঠিক আছে? যতটুকু খরচ হয়ে গেছে 1.75 ইন্টু 10 ইনভার্স 3। চলো আমরা এখানে হিসাবটা করি কত আসে। তাদের দুজনেরই সেম আসবে অ্যাকচুয়ালি। 0.045 প্লাস 1.75 ইন্টু 10 ইনভার্স 3 কত আসে? দেখো 0.04675 এখানে আসছে, দুজনেরই সেম 0.04675 মোল। আচ্ছা আমাদের প্রশ্নে কি চাইছিল? আরেকবার খেয়াল করো, প্রশ্ন চাইছিল অন্য দুইটা উপাদানের ঘনমাত্রা সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা দেওয়াই ছিল প্রশ্নে। অন্য দুইটা অর্থাৎ ক্লোরিন এবং ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা নির্ণয় করতে বলছিল। আমরা কি বের করে ফেলছি? সাম্যাবস্থায় তাদের দুজনের মোল সংখ্যা। এখন মোল থেকে ঘনমাত্রায় কিভাবে যাব ভাইয়া? বোর্ডের টপে কি লেখা? মোল ইকুয়ালস টু ঘনমাত্রা ইন্টু আয়তন। তাহলে আমাদের এখানে ঘনমাত্রা সমান কি হবে? ঘনমাত্রা সমান হবে মোল বাই আয়তন, ঠিক আছে? দুজনেরই সেম হবে, দুটো আলাদা আলাদা দেখাচ্ছি না। দুজনের এনই কিন্তু সেম, কত? 0.04675। এবং ভলিউম কত ছিল? ভলিউম ছিল আমাদের 0.5 লিটার, পাত্রের আয়তন তাহলে 0.5 মোল। চলো ক্যালকুলেটর বের করি। 0.04675 ডিভাইডেড বাই 0.5 কত আসছে আমাদের? 0.0935 আমাদের আসছে 0.0935 মোল পার লিটার, ঠিক আছে? যদি ক্যালকুলেশনে কোনো ভুল না হয়ে থাকে অ্যান্সার এটাই, কারণ ক্যালকুলেটরে এখানে বোর্ডে অ্যাকচুয়ালি লেটেন্সি থাকে কিছু, ওইটা একটু কনসিডার করলে প্রসেস ঠিক আছে, এই প্রসেস ফলো করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলা কিভাবে এটা আমরা সলভ করলাম, খুব ইজি না? ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। সেম প্রশ্ন, তার ঘ নাম্বার হচ্ছে এইটা। এখন এইটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটার জন্য আমাদের নতুন একটা কনসেপ্টের সঙ্গে পরিচয় হওয়া লাগে। সাধারণত আমরা পুরো একাডেমিক লাইফ দুইটা সাম্য ধ্রুবক দিয়েই কাটাই। কি কি?
আমরা কেসি যেটা ঘনমাত্রা হিসাব করে বের করি এবং কেপি যেটা আংশিক চাপ হিসাব করে বের করি, সেটা দিয়ে কিন্তু আমরা এই আমাদের পুরো চ্যাপ্টার একাডেমিক লাইফে কাটাই দিই। কিন্তু এই প্রশ্নটা সলভ করতে গিয়ে আমরা নতুন একটা টার্মের সঙ্গে পরিচিত হব। অনেকের জন্য এটা নতুন, অনেকের জন্য নতুন না, সবার জন্য কিন্তু আবার জিনিসটা নতুন না, ভুল বুঝো না আমাকে। এখন আমরা নতুন যে টার্মটা দেখবো সেটা হচ্ছে কিউসি। এই কিউসি আমরা কখন হিসাব করব বলো? কিউসি হিসাব করব যখন একটা বিক্রিয়ায় আমার একদম প্রাথমিক ঘনমাত্রা দেওয়া থাকবে। প্রাথমিক ঘনমাত্রা যদি দেওয়া থাকে তাহলেই আমরা কিউসি বের করতে পারবো। এখন লাগবে প্রাথমিক ঘনমাত্রা, আমরা এখানে পাইছি প্রাথমিক মোল, তাও কেন বললাম বের করতে পারবো? কারণ আমাদের পাত্র আয়তন তো দেওয়াই আছে, ভি দেওয়া আছে, এন দেওয়া আছে, তাহলে এস ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু এন বাই ভি আমরা জানি, তাহলে ঘনমাত্রা বের করতে পারবো, এটা ব্যাপার না। এখন আমরা কিউসি কিভাবে বের করব? চলো আমরা বিক্রিয়াটা একবার লিখি। আগে আমরা অপর পেজে বিক্রিয়াটা লিখব। বিক্রিয়াটা হচ্ছে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে PCl3 এবং ক্লোরিন। আচ্ছা, আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে। এখন আমাদের এখানে কেপি কেসি কোনোটাই দরকার নেই, দরকার হচ্ছে কিউসির। কিউসি দিয়ে আমরা কম্পেয়ার করব। এখন কিউসি কিভাবে বের করব? আমাদের দরকার হচ্ছে কিউসি। আমরা কেপি কেসি হিসাব করি সাম্যাবস্থায়। কেপি কেসি হিসাব করি সাম্যাবস্থায়। এখানে লিখে দিই আমি যে কেপি কেসি এটা হিসাব করি সাম্যাবস্থায়। আচ্ছা, থাক, কেপি কেসি হিসাব করি আমরা ইকুইলিব্রিয়ামে। আচ্ছা, আমরা এখন হিসাব করব কিউসি যখন আমাদের প্রাথমিক ঘনমাত্রা দেওয়া থাকবে। প্রাথমিক ঘনমাত্রা দেওয়া থাকতে হবে। আচ্ছা, কিউসি মূলত কি? কেসি যেভাবে বের করি সেইভাবেই, শুধু এখানে ভ্যালুগুলো হবে প্রাইমারি, প্রাথমিক অবস্থা যেটা ছিল ওইটা। তাহলে এখানে আমাদের হচ্ছে প্রাথমিক অবস্থায় PCl3 এর ঘনমাত্রা ইন্টু প্রাথমিক অবস্থায় Cl2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই প্রাথমিক অবস্থায় PCl5 এর ঘনমাত্রা। এখন আমরা ঘনমাত্রা কিভাবে পাবো? আমাদের তো দেওয়া আছে মূল সংখ্যা। কেন মূল সংখ্যা থেকে আমরা ঘনমাত্রা যাইতে পারি না? অবশ্যই যাইতে পারি। মূল সংখ্যা কত দেওয়া? PCl3 এর 0.045, Cl2 এর 0.045 এবং আয়তন দেওয়া 0.5 লিটার। তাহলে এখানে আমি 0.045 ডিভাইডেড বাই 0.5 এইটা আরেকবার গুণ করব এটার সাথে। আমি এখানে স্কোয়ার দিয়ে দিলেও পারতাম আসলে, বাট দিই নাই। আচ্ছা, 0.045 ডিভাইডেড বাই 0.5। ওকে, আর নিচে হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, সে কতটুকু ছিল প্রাথমিক অবস্থায়? 0.105 মোল। 0.105 ডিভাইডেড বাই 0.5। এখন যেটা আসবে এটা হচ্ছে আমার কিউসির ভ্যালু হবে। আমরা এখানে কি করলাম? এই যে সবগুলোর ঘনমাত্রা সেমভাবে কেসির মতো কাজ করলাম, শুধু কেসির ব্যাপারটা সাম্য অবস্থা হিসাব করি, কিউসিটা আমরা প্রাইমারি ভ্যালু দিই, অর্থাৎ প্রাথমিক অবস্থায় বিক্রিয়ার শুরুতে যেটা ছিল ওটা দিয়ে হিসাব করি। চলো আমরা এখন হিসাবটা করে ফেলি। উপরে ছিল আমাদের আরেকটা হবে 0.045 ডিভাইডেড বাই 0.5, এটার হোল স্কোয়ার দিয়ে দিচ্ছে একবারে, ঠিক আছে। নিচে হচ্ছে আমাদের 0.105, নিচে হচ্ছে 0.5। দেখো আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 0.0385, মানে আমরা 0.039 লিখতে পারি, তাই না? 0.039 আমরা লিখতে পারি QC equals to 0.039। আচ্ছা, আমরা যে কিউসির ভ্যালু বের করলাম, কিউসি দিয়ে আমরা কিভাবে বলবো বিক্রিয়াটা কোন দিকে যাবে, সামনে যাবে নাকি পিছনে যাবে? আমাদের প্রশ্নে কিন্তু এটাই চাইছিল। দেখো প্রশ্নে চাইছে বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে। এখন আমরা তোমাদেরকে একটা জিনিস বলবো যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি আমাদের কিউসি যদি কেসি এর চেয়ে কম হয় তখন বিক্রিয়া যাবে সামনের দিকে, এটা হবে অগ্রসর বা ডান দিকে যাবে, সাম্যাবস্থার ডান দিকে। যদি কিউসি কেসি এর সমান হয় তখন বিক্রিয়া স্টেবল, কোনো দিকেই মুভ করবে না। আর যদি আমাদের কিউসি কেসি এর চেয়ে বেশি হয় তখন বিক্রিয়া
বিক্রিয়া পশ্চাৎ দিকে গমন করবে বা পশ্চাৎমুখী। ঠিক আছে, এই প্রশ্নে আমাদের কেসি এর ভ্যালু দেওয়া আছে 4.2 × 10⁻², যেটা অবশ্যই আমাদের কিউসির চেয়ে বড়, কারণ কিউসি আমাদের কত আসছে 0.039, মানে আমরা এটাকে 3.9 × 10⁻² বলতে পারি, কিন্তু আমাদের বড় হচ্ছে কেসি। তাহলে এখন যেহেতু কিউসি কেসি এর চেয়ে ছোট, সুতরাং বিক্রিয়া সম্মুখমুখী বা অগ্রসর হবে, বিক্রিয়া সম্মুখমুখী হবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। আগের প্রশ্নটাও বোঝানোর চেষ্টা করেছি ইজিলি, আশা করি বোঝা হয়ে গিয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলো আমাদের। এখানে উদ্দীপকে বলা হয়েছে তাপমাত্রা 25°C, পাত্রের আয়তন 1 লিটার এবং একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়া হচ্ছে এক্স গ্যাস থেকে 2y, মানে এক্স বিক্রিয়ক থেকে 2y উৎপন্ন হচ্ছে এবং এক্স এর বিয়োজন মাত্রা আলফা দেওয়া আছে 40%। আমরা যখন একটা প্রশ্ন দেখি, উদ্দীপক দেখেই সবার আগে ডেটাগুলো বের করে ফেলবো। আমরা যখন প্রশ্নটা সলভ করতে যাব দেখবা অনেকাংশে ইজি হয়ে আসছে, কারণ ডেটাগুলো আমাদের কাছে অলরেডি চোখের সামনে আছে। ওকে, আমাদের প্রশ্নে বলা হয়েছে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কেপি এর মান নির্ণয় করো। আচ্ছা, দেখো কেপি কার সঙ্গে সম্পর্কিত? কেপি সম্পর্কিত প্রেসার, পার্শিয়াল প্রেসারের সাথে। এখানে যেহেতু আমাদের প্রেসার বা পার্শিয়াল প্রেসার নিয়ে আমরা আগাবো না, এই কারণে আমরা কেপি এর আগে কি বের করব? কেসি। আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে কেসি বের করা। এরপর কেসি থেকে আমরা জানি যে কেপি ইকুয়ালস টু কেসি RT টু দি পাওয়ার ডেল এন। ঠিক আছে, কেপি ইকুয়ালস টু কেসি RT টু দি পাওয়ার ডেল এন। এখানে আর কি? আর হচ্ছে গ্যাসের মোলার ধ্রুবক, আমরা জানি। আর হচ্ছে মোলার ধ্রুবক, আমরা এখানে 0.0821 লিটার ATM পার মোল পার কেলভিন। টি এর মান তো এখানে দেওয়াই আছে, দেখো টি এর মান দেওয়া আছে 25°C দেওয়া আছে 25°C, কিন্তু আমরা কিসে হিসাব করব? কেলভিনে। 25 সঙ্গে 273 যোগ হবে 298 কেলভিন। এবং আমাদের আর কি কি লাগবে? ডেল এন। ডেল এন মানে কি? ডেল এন মানে হচ্ছে উৎপাদের গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা বিয়োগ গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। ডেল এন মানে কি? গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা বিয়োগ গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে কত? উৎপাদের হচ্ছে 2, বিক্রিয়কের হচ্ছে 1, তার মানে 2 - 1, এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা যদি এখান থেকে কেসি এর মানটা বের করতে পারি, যেহেতু এখানে আয়তন দেওয়া আছে, আমরা কোনো না কোনোভাবে কেসির কাছাকাছি যাইতে পারি। তাহলে কেসি বের করতে পারলে কেসি থেকে আমরা কেপি ইজিলি বের করতে পারবো, তাই না? তাহলে চলো আমরা বিক্রিয়াটা পরের পেজে লিখি। বিক্রিয়াটা কি আমাদের? বিক্রিয়াটা হচ্ছে এক্স একটা গ্যাস, এখান থেকে আমাদের কি উৎপন্ন হচ্ছে? এখান থেকে উৎপন্ন হচ্ছে 2y। ওকে, এবং আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কেপি এর মান নির্ণয় করো। আমরা যদি লিখি বিক্রিয়ার শুরুতে কি হয়, বিক্রিয়ার শুরুতে কিরকম কি ছিল, যেহেতু আমরা আগে কেসির দিকে যাব, কেসি কিভাবে বের করে জানি। বিক্রিয়ার শুরুতে এক্স যদি 1 মোল থাকে, 2y কত থাকবে? 0 মোল। বিক্রিয়ার শুরুতে তো এটা উৎপন্নই হয় নাই, এটা আমাদের সাম্য অবস্থায়। তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থায় কি দেখবো আমরা? বিক্রিয়ার সাম্য অবস্থায় এক্স হচ্ছে আমাদের যদি 1 - আলফা মোল থাকে, 2y উৎপন্ন হবে 2 আলফা মোল। এটা বোঝা গিয়েছে না? যেহেতু এক্স বিয়োজিত হয়ে 2y উৎপন্ন হয়, তাহলে এক্স থেকে আলফা বিয়োজিত হলে y এ 2 আলফা যোগ হবে। ক্লিয়ার কথা? আচ্ছা, এখানে আলফার ভ্যালুটা কিন্তু আমাদের দেওয়া আছে। আলফার ভ্যালু হচ্ছে 40%, বা এটা মানে হচ্ছে 0.4। আমরা এখনই ভ্যালু বসাচ্ছি না, আমরা আগে অগ্রসর হই। আচ্ছা, এখন আমরা কেসি কিভাবে বের করব? যেহেতু আমরা এখানে পার্শিয়াল প্রেসার নিয়ে কিছু করতে পারবো না, যেহেতু আমাদের প্রেসার দেওয়া নাই, তাই আমরা আগে কেসি বের করতে হবে। কেসি কেন বের করতেছি? আমাদের প্রেসারের ভ্যালু দেওয়া নাই, তাই। ওকে, দেখো আমরা এখান থেকে কেসি কিভাবে বের করব। কেসি হচ্ছে আমাদের এই যে বিক্রিয়ক, তার যে ঘনমাত্রা হচ্ছে আমাদের, তার যে ঘনমাত্রা হবে
এইটা স্কোয়ার কেন, কারণ তার এখানে সহগ আছে মোল 2, এটা ঘাত হিসেবে যাবে। আর নিচে কি হবে আমাদের এক্স তার ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। এখন ঘনমাত্রা কিভাবে বের করব, আমরা বের করেছি মোল সংখ্যা, এটা কি সাম্যাবস্থায় মোল সংখ্যা, এটা সাম্যাবস্থায় মোল সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে n, এগুলো হচ্ছে n। আর আমাদের প্রশ্নে কিন্তু v দেওয়াই আছে। এখন আমরা কি জানি, যদি n আর v দেওয়া থাকে তাহলে আমরা s কিভাবে বের করি, s ইকুয়াল টু n ইন্টু v। তাহলে এখান থেকে আমরা আমাদের বের করা লাগবে হচ্ছে s, ঠিক আছে, আমাদের ঘনমাত্রা বের করতে হবে। ওকে, সরি, আমাদের সূত্রটা অ্যাকচুয়ালি ছিল যে n ইকুয়াল টু s ইন্টু v, তাহলে আমাদের ঘনমাত্রা s হচ্ছে n বাই v, সরি। ওকে, তাহলে আমরা n বাই v, y এর ক্ষেত্রে কি ছিল 2 আলফা, 2 আলফা। আমাদের v কত ছিল, আয়তন কত ছিল, আয়তন ছিল 1 লিটার। ওকে, আয়তন ছিল 1, এটাকে আমরা কি করব স্কয়ার। আর নিচে কি ছিল আমাদের 1 মাইনাস আলফা, আয়তন ছিল 1, 1টা আসলে লেখার দরকার হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা এখান থেকে কেসি এর ভ্যালু কি বের করতেছি, দেখো কেসি এর ভ্যালু বের হচ্ছে 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এখন উদ্দীপক খেয়াল করো, আমরা কি আলফার ভ্যালু জানি না ভাইয়ারা, 0.4 হচ্ছে আলফার ভ্যালু, তাহলে আমরা এখানে আলফার ভ্যালুটা বসাই দিব। আলফার ভ্যালু যদি বসাই আমরা কি পাই এখান থেকে, চলো এই আলফার ভ্যালু 4 ইন্টু 0.4 স্কোয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস 0.4, ক্যালকুলেটরে করে ফেলি। আমাদের উপরে হচ্ছে 4 ইন্টু 0.4 স্কোয়ার এবং নিচে হচ্ছে 1 মাইনাস 0.4, কত আসবে 1.067 লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারি 1.067। এটা আসলে আমাদের কেসির ভ্যালু। এখন আমাদের প্রশ্নে কি চাইছিল, কেপি এর মান নির্ণয়। কেপি সমান কি, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে আমরা এখানে কেসি কত পাইছি 1.067, তাই না? তাহলে আমরা এখানে শুধুমাত্র 1.067 বসাই দিব। দেখো 1.067 ইন্টু আর এর ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালু আমরা জানি, আর হচ্ছে 0.0821, টি এর মান হচ্ছে 298 এবং ডেল এন এর মান কত 1। ডেল এন কি ছিল, গ্যাসীয় উৎপাদের মূল সংখ্যা বিয়োগ গ্যাসীয় বিক্রিয়কের মূল সংখ্যা, ডেল এন এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এইটা করলে আমাদের কেপি এর ভ্যালু বের হয়ে যাবে, ঠিক আছে, 1.067 কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। চলো আমরা ক্যালকুলেটর বের করে ফেলি। 1.067 ইন্টু 0.0821 ইন্টু 298 টু দি পাওয়ার 1, 1 দেওয়ার দরকার নেই, কি আসে 26.105, বাকিটা লেখার দরকার নেই, 26.105। কেপি কে অ্যাকচুয়ালি তো বেশি আসে, লেট মি রিচেক, একবার রিচেক করে নিই তোমাদের জন্য। জাস্ট এ সেকেন্ড, কেপি এর ভ্যালু আসে, হ্যাঁ ঠিক আছে, কেপি এর ভ্যালু এসেছে এত, এটা হচ্ছে কেপি এর ভ্যালু এবং কেপি এর ভ্যালুটাকে আমরা এখানে এটিএম এ প্রকাশ করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক ছিল, অ্যান্সারও ঠিক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো আমরা কিভাবে বের করলাম, এখানে কেপি কিন্তু ডিরেক্ট বের করতে পারি নাই, কারণ আমাদের প্রেশার দেওয়া নাই। কেপির জন্য কিন্তু ওই পার্শিয়াল প্রেশারের কাহিনী লাগবে, প্রেশার লাগবে, তো প্রেশার দেওয়া নাই, আমরা তাই কেসি দিয়ে বের করছি। কীভাবে কেসি বের করলাম, এই যে সাম্যাবস্থায় মোল সংখ্যা, তারপর ঘনমাত্রা দিয়ে বের করলাম কেসি, কেসি থেকে আমরা বের করে ফেললাম কেপি ফর্মুলা দিয়ে। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, A2 + 3B2 = 2AB3। ওকে, এই বিক্রিয়াটা, এবং এটা দেখো ডেল এইচ নেগেটিভ। ডেল এইচ নেগেটিভ মানে কি, এটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া। ডেল এইচ নেগেটিভ মানে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ার মধ্যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করো। আমরা কিন্তু মাত্র এরকম একটা প্রশ্ন সলভ করে আসছি না। দেখো আমরা কি জানি,
কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে এখানে আমাদের কি কি লাগতেছে? অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ভ্যালু বের করতে বলা নেই, বলছে সম্পর্ক স্থাপন করতে। তাহলে আমাদের লাগবে ডেল এন। এত ইজি প্রশ্ন দেয় বোর্ডে, দেখো ডেল এন মানে কি? গ্যাসীয় উৎপাদের মূল সংখ্যা বিয়োগ গ্যাসীয় বিক্রিয়কের মূল সংখ্যা। গ্যাসীয় উৎপাদের মূল সংখ্যা কত? 2। গ্যাসীয় বিক্রিয়কের মূল সংখ্যা 3 + 1 4। তাহলে ডেল এন ইকুয়ালস টু -2 আসতেছে। তাহলে আমাদের এই বিক্রিয়ার জন্য কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার মধ্যে যে সাম্যধ্রুবক কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। পরবর্তী প্রশ্নে চলে যাই। সেম বিক্রিয়াটাই, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নেরই ঘ নাম্বারটা। উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপ ও তাপমাত্রার প্রভাব কার্যকর হবে কিনা। আবার আগের মতো একই প্রশ্ন, চাপ এবং তাপমাত্রা নিয়ে প্রশ্ন। আচ্ছা, কি বলেছিলাম? এই টপিকে এখান থেকে সাম্যধ্রুবক এবং লা-শাতলের নীতি নিয়ে প্রশ্ন করে থাকে। আচ্ছা আসো, এখন আমরা দেখব কি টাইপের প্রশ্ন করে। সরি, আমরা অ্যান্সার দেখবো, অ্যাকচুয়ালি প্রশ্ন না। উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপ এবং তাপমাত্রার প্রভাব। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ ইকুয়াল টু নেগেটিভ। ডেল এইচ নেগেটিভ মানে কি? বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপোৎপাদী। তাহলে আমরা যদি এখানে বলি তাপমাত্রার প্রভাব এবং চাপের প্রভাব, তাহলে আগে আমরা তাপমাত্রার প্রভাব বলতেছি। আমাদের তাপমাত্রার প্রভাব এখানে যেহেতু ডেল এইচ নেগেটিভ, আর আমরা ভ্যান টফের সমীকরণ থেকে জানি যে লগ কেপি ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে ডেল এইচটা অলরেডি নেগেটিভ তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এই কারণে এই বিক্রিয়ার আমরা যদি গ্রাফটা দেখি, গ্রাফটা এরকম হবে, লগ কেপি ভার্সেস 1/t এর গ্রাফ এরকম হবে। যদি আমরা টি এর মান কমাই, উৎপাদন বাড়বে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা কমাই, তাহলে উৎপাদন বাড়বে। তাপমাত্রা কমাইলে উৎপাদন বাড়বে। আর যদি তাপমাত্রা বাড়াই, তাহলে কি হবে? তাপমাত্রা বাড়াই দিলে উৎপাদন কমে যাবে, যেহেতু 1/t হিসাবটা করতে হবে এখান দিয়ে। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা বলছে আমাদের চাপের কোনো প্রভাব আছে কিনা। চাপের প্রভাব, চাপের প্রভাব খেয়াল করো। এখানে আমাদের বিক্রিয়কের মূল সংখ্যা কত? বিক্রিয়কের টোটাল মূল সংখ্যা হচ্ছে 4। উৎপাদের টোটাল মূল সংখ্যা কত? 2। তার মানে আমি যদি চাপ প্রয়োগ করি, চাপ যদি বাড়াই, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে না বিক্রিয়াটা? তাহলে যদি আমরা চাপ বাড়াই, তাহলে আমাদের উৎপাদ বাড়বে। আর যদি আমরা চাপ হ্রাস করি, তাহলে কম থেকে বেশির দিকে যাবে, উৎপাদ থেকে বিক্রিয়কে যাবে। অর্থাৎ চাপ যদি হ্রাস করি, উৎপাদ কমে যাবে। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে জিনিসটা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে AX5, এখান থেকে AX3 + X2। আমরা বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন, এবং তার কেপি দেওয়া আছে 1 atm। ওকে, উদ্দীপকের বিক্রিয়ায় সিস্টেমের মোট চাপ কত হলে AX5 এর 30% বিয়োজিত হবে? এটা কিন্তু আমাদের একদম প্রথম প্রশ্ন যে আমরা সলভ করি, যে কত চাপ হইলে আমাদের 20% বিয়োজিত হবে। খেয়াল করো প্রশ্নটা, খেয়াল করো। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, এই দেখো যে প্রশ্নটা ছিল, উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থায় 20% বিক্রিয়ক বিয়োজিত হলে প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করো। এক্স্যাক্টলি সেম প্রশ্ন, এক্স্যাক্টলি সেম। এখানে শুধু 20%-এর জায়গায় বলা হয়েছে যে 30% হইলে। আচ্ছা, এখানে শুধু 20%-এর জায়গায় 30% দিয়েছে। এখন প্রশ্ন সলভ করে দিতে পারি ইজিলি, কোনো সমস্যা নেই। চলো আমরা প্রশ্ন সলভ করি, তোমাদের জন্যই ভালো। এক গ্রুপের জন্য ভালো হবে, এক গ্রুপের জন্য খারাপ হবে। অনেকে বলবো ভাইয়া সেমটা কেন দুইবার সলভ করাচ্ছেন, আবার অনেকে বলবো ভাইয়া ভালো হয়েছে, প্রথমবার বুঝি না, এখন বুঝতেছি। আচ্ছা, এটা আমি গ্যাসীয় কি লিকুইড সলিড কিছু লিখতেছি না, ডিরেক্ট লিখতেছি এইভাবে, x5 থেকে x3 + x2 এটা উৎপন্ন হচ্ছে আমাদের, এটা না? হ্যাঁ, এটাই। এবং কেপির ভ্যালু দেওয়া আছে 1 atm। এখন আমাদের মোট চাপ কত হলে AX5 এর 30% বিয়োজিত হবে? এখন আমরা এখানে কি করতাম, বিক্রিয়ার শুরুতে
এবং সাম্যাবস্থায় হিসাব করতাম। শুরুতে এটা যদি 1 মোল থাকে, সে থাকবে 0 মোল, সে 0 মোল, এবং এগুলা কিন্তু মোল, অবশ্যই মনে রাখতে হবে এগুলা কিন্তু মোল। বিক্রিয়ার সাম্যাবস্থায় সে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে সে আলফা পরিমাণ উৎপন্ন হবে, সেও আলফা পরিমাণ উৎপন্ন হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা বের করব সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, টোটাল n কত, n টোটাল ইকুয়ালস টু 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা ইকুয়ালস টু 1 প্লাস আলফা এত মোল। এখন আমরা কি করব, সাম্যাবস্থায় এই তিন জনের আংশিক চাপ বের করব। যেহেতু আমাদের কেপি দেওয়া আছে, টোটাল প্রেসার বের করতে বলছে, শুধু আংশিক চাপ বের করলে আমাদের প্রশ্ন সলভ। তাহলে আমরা কি করব, সবার আংশিক চাপ বের করব। আংশিক চাপ প্রথমে কার আংশিক চাপ বের করব, AX5, এটার আংশিক চাপ কত হবে, সাম্যাবস্থায় তার মোল সংখ্যা কত 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইন্টু আমাদের টোটাল প্রেসার। এই প্রেসারটাই আমাদের বের করতে হবে। আলফার ভ্যালু কিন্তু বলে দিছে, আলফার ভ্যালুটা যে ভাইয়া বলে দিছে, দেখো এটা হচ্ছে আলফার ভ্যালু, এটা হচ্ছে আলফার ভ্যালু। আচ্ছা, সাম্যাবস্থায় আমাদের AX3 তার মোল সংখ্যা কত, সাম্যাবস্থায় তার মোল সংখ্যা, তার পার্শিয়াল প্রেসার, অ্যাকচুয়ালি সাম্যাবস্থায় আমাদের AX3 এর পার্শিয়াল প্রেসার কত, আংশিক চাপ কত, সাম্যাবস্থায় তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু টোটাল প্রেসার। এই টোটাল প্রেসারটাই আমাদের বের করা লাগবে। আমাদের পার্শিয়াল প্রেসার অফ X2 কত, সাম্যাবস্থায় তার মোল সংখ্যা ডিভাইডেড বাই সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইন্টু টোটাল প্রেসার। এখন আমরা কি করব, কেপি বের করব। কেপি ইকুয়ালস টু কি, কেপি ইকুয়ালস টু হচ্ছে X2 এর পার্শিয়াল প্রেসার ইন্টু AX3 এর পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই AX5 এর পার্শিয়াল প্রেসার। অর্থাৎ উপরে হচ্ছে বিক্রিয়ক, নিচে হচ্ছে উপরে হচ্ছে উৎপাদ, নিচে হচ্ছে বিক্রিয়ক, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। এবং এটার ভ্যালু কত দেওয়া, এটার ভ্যালু দেওয়া হচ্ছে 1 ATM। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 ATM দেওয়া আছে। এখন আমরা কি করব, প্রথমটার মতোই আমাদের সলিউশনটা এরকম আসবে যে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 1, এবং আলফার ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে, এখানে পি গুণ করি নেই, ইন্টু পি ইকুয়ালস টু 1, এবং আলফার ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে আমরা লিখে ফেলতে পারি পি ইকুয়ালস টু 1 মাইনাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার। আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু 0.3, 30% মানে 0.3, এটা হচ্ছে আলফার ভ্যালু। তাহলে আমরা এখানে হিসাব করতে পারি 1 মাইনাস 0.3 স্কোয়ার ডিভাইডেড বাই 0.3 স্কোয়ার। চলো ক্যালকুলেটর হিসাব করি। 1 মাইনাস 0.3 স্কোয়ার ডিভাইডেড বাই 0.3 স্কোয়ার কত আসে, 10.11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 10.11 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পি এর ভ্যালু কত আসতেছে, এখানে লিখি টান দিয়ে 10.11 ATM। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সলিউশন। একদম প্রথমটার মতোই ছিল না, প্রথমটার মতোই ছিল। প্রসিডিউরটা আরেকবার রিপিট করলাম যেন তোমরা আবার রিকল করতে পারো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন খেয়াল করো। এখানে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 দুইটা বিক্রিয়া দেওয়া আছে, দুইটা বিক্রিয়ার কথা বলা আছে, এবং বলা আছে এ এবং বি এর পারমাণবিক সংখ্যা 7 এবং 8। 7-8 মানে কি, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলছে, উদ্দীপক 1-এর বিক্রিয়ার ক্ষেত্রে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান কেসি এর 8 গুণ হবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, ঠিক আছে? এতক্ষণ আমাদেরকে প্রেসার বের করতে হয়েছিল, এখন দেখো তাপমাত্রা বের করতে বলছে। আচ্ছা, দেখো তাপমাত্রা বের করতে বলছে এবং কেপি কেসির মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে। কত হইতে হবে আমাদের, কেপি এর মান কেসির 8 গুণ হবে, মানে কেপি ইকুয়ালস টু 8 কেসি হইতে হবে। বুঝতে পারছো, কেপি ইকুয়ালস টু 8 কেসি হইতে হবে। আর আমরা ফর্মুলা থেকে কি জানি, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করেই আগাবো। চলো আমরা এই দুটো এখানেও লিখি। আমাদের শর্ত কি, শর্ত হচ্ছে কেপি ইকুয়াল টু 8 কেসি হবে। আর আমরা কি জানি ফর্মুলা, আমরা ফর্মুলা জানি কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার, এটা কিন্তু সিআরটি না, এটা হচ্ছে আরটি, এটা হচ্ছে আরটি। কেসি হচ্ছে আরটি টু দি পাওয়ার
ডেল এন। ওকে, ঠিক আছে। আমাদের বিক্রিয়াটা কি ছিল? 1 নং বিক্রিয়া, সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এটা ছিল আমাদের বিক্রিয়া। বিক্রিয়া ছিল সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের লাগবে তাপমাত্রা সম্পর্কটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে এখান থেকে একটু হিসাব করি তো আমরা। আমাদের আর এর ভ্যালু আমরা জানি, আর ইকুয়ালস টু 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ডেল এন, ডেল এন মানে কি? গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা বিয়োগ গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে ডেল এন সমান কি হবে? 1 প্লাস হাফ মাইনাস 1, তাহলে কত হচ্ছে? এটা হাফ হচ্ছে, এটা হচ্ছে হাফ। আচ্ছা, এটা হচ্ছে হাফ। তাহলে আমাদের এখন এই সূত্র, এই ফর্মুলাটা থেকে শুধুমাত্র আমরা বের করে ফেলবো তাপমাত্রাটা, আমাদের বের করতে হবে এই টিটা। আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি? কেপি ইকুয়াল টু, ফর্মুলাটা এখানে আরেকবার লিখছি, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। দেখো আবার কেপি কত হইতে হবে? 8 কেসি। কেন? প্রশ্নে বলছে কত তাপমাত্রায় কেপি এর মান কেসি এর 8 গুণ হবে, মানে আমাদের কেপি সমান 8 কেসি। 8 কেসি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে কত? হাফ। হাফ। তাহলে এখান থেকে কেসি কেসি আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি, যদি হাফটাকে এখানে এনে স্কোয়ার হয়ে যাবে, তাহলে আরটি ইকুয়ালস টু বলতে পারি 8 স্কোয়ার, তাই না? তাহলে টি ইকুয়ালস টু 8 স্কোয়ার বাই আর। আর এর ভ্যালু কত? 0.0821, তাহলে 8 স্কোয়ার বাই 0.0। আচ্ছা, লেখা খুব বাজে লাগতেছে মনে হয়, তাই না? তাহলে এখানে লিখি আমরা 8 স্কোয়ার ডিভাইডেড বাই 0.0821, এটা আসবে কেলভিনে, তাপমাত্রা আসবে কেলভিনে। চলো ক্যালকুলেটর হিসাব করে ফেলি। উপরে হচ্ছে আমাদের 8 স্কোয়ার, নিচে হচ্ছে 0.0821, কত আসে? 779.5 আসতেছে আমাদের 779.5 কেলভিন। কিন্তু আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে কত ডিগ্রি সেলসিয়াস। এই যে প্রশ্নে কি চায় এগুলা কিন্তু খুব ভালো মতো খেয়াল করবা। দেখো, যদি প্রশ্নটা আমি ভালো মতো খেয়াল না করতাম, আমি কিন্তু তাপমাত্রা এত কেলভিনে অ্যান্সার করে আসতাম, কিন্তু আমার অ্যান্সারটা চাইছে কিসে? সেলসিয়াসে। তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে নেওয়ার জন্য কি করতে হবে? -273 করতে হবে। যদি এটা করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব সেলসিয়াসে, ডিগ্রি সেলসিয়াসে। ডিগ্রি সেলসিয়াসে কত আসবে? 779 থেকে আমরা এখানে 779.5 থেকে 273 মাইনাস করলে পাচ্ছি 506.5, তাহলে 506.5 506.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপমাত্রা কি হবে? কেপি কেসি এর 8 গুণ হবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। চলো, আচ্ছা, তাহলে আমাদের টাইপ 1 শেষ হলো, টাইপ 2 শেষ হলো। টাইপ 2 তে দেখেছো কি কি প্রশ্ন আসে? কেপি কেসি অর্থাৎ সাম্য ধ্রুবক নিয়ে কিছু প্রশ্ন আসবে এবং তার সাথে লা শাতেলের নীতি নিয়ে যা আছে এগুলো থেকে প্রশ্ন আসে। অর্থাৎ কোন পদক্ষেপ নিলে আমাদের উৎপাদ বাড়বে, তাপমাত্রা বাড়াইলে কমাইলে, চাপ বাড়াইলে কমাইলে, ঘনমাত্রা বাড়াইলে কমাইলে, এগুলাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড টপিক। থার্ড টপিকে কি বলেছিলাম? অ্যাসিড, বেস এবং বাফার নিয়ে কথাবার্তা। তাহলে আমাদের এই যে এখানে জ্ঞানমূলক রাখা হয়েছে, অনুধাবনমূলক রাখা হয়েছে, সবগুলোই হচ্ছে অ্যাসিড, বেস এবং বাফার নিয়ে মেইনলি। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে জ্ঞানমূলক রেখেছি, পাশাপাশি অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি। এগুলো এখন দেখাচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের প্রয়োগমূলক প্রশ্নে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে এসে পড়লাম। আশা করি এইগুলা আসলে এখানে নির্দিষ্ট 2-3টা টাইপের প্রশ্নই আসে। এইগুলো সলভ করার পরে আমাদের চ্যাপ্টার শেষ ইনশাল্লাহ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বাট সাথে থাকো, এতক্ষণ দেখে ফেলছো, এখনও থাকো সাথে। ওকে, দেখো আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে। প্রথম প্রশ্নে 2টা পাত্র দেওয়া আছে, প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রের দ্রবণের আয়তন দেওয়া আছে ভি, তার ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রাটাকে অ্যাকচুয়ালি সি দিয়ে প্রকাশ করবো আমরা। এইচ এর দ্রবণ আমরা কেন সি দিয়ে প্রকাশ করলাম? কারণ আমাদের ফর্মুলাতে সি ইউজ করতে হয়। কেন? এই যে এইচ এ হচ্ছে একটা জৈব অ্যাসিড।
জৈব অ্যাসিড মানে কি? জৈব অ্যাসিড মানে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে সম্পূর্ণ বিয়োজিত হতে পারে না, সম্পূর্ণ আয়নিত হতে পারে না, আংশিক খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়। এটা হচ্ছে এই মৃদু অ্যাসিডের বৈশিষ্ট্য। এবং কে এ দেওয়া আছে, কে এ হচ্ছে মৃদু অ্যাসিডের, এই অ্যাসিডের বিয়োজন মাত্রা, সরি বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর ভ্যালু দেওয়া আছে। আর দ্বিতীয় পাত্রে আমাদের দেওয়া আছে আয়তন 40 মিলিলিটার, তারপর এখানে দেওয়া আছে ঘনমাত্রা 0.2 মোল পার লিটার, এবং দেওয়া আছে MOH এর দ্রবণে। এখানে বলা আছে এম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 কার পটাশিয়াম, তার মানে এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমরা দেখি কীভাবে সলভ করতে পারি প্রশ্ন। আমাদের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রথম পাত্রের দ্রবণের পিএইচ গণনা করো। প্রথম পাত্রের দ্রবণের পিএইচ গণনা করো। প্রথম পাত্রে কি আছে? HA আছে, HA প্রথম পাত্রে আছে হচ্ছে HA, এবং HA হচ্ছে একটা দুর্বল জৈব অ্যাসিড, দুর্বল অ্যাসিড। উদাহরণ কি নিতে পারো? CH3 COOH, এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড। এটা হচ্ছে H, এটা হচ্ছে A, এটা হচ্ছে A। মানে বুঝতে পারছো, এইগুলা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। আচ্ছা, এটা দরকার নাই, এটা শুধু ক্লাসের জন্য, স্লাইড এটা রাখবো না। ওকে, HA কিভাবে বিয়োজিত হচ্ছে? খুব অল্প পরিমাণে H+ এবং অল্প পরিমাণে A-, এটাতে বিয়োজিত হবে। যেমন আমি যদি এখানে এটাতে দেখাইতাম CH3 COOH, এটা কিভাবে বিয়োজিত হইতো? দেখো H+ আর হয়তো CH3 COO-, এভাবে হইতো না? ব্যাপারটা এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেম ঘটছে। আচ্ছা, এখন আসো, আমাদের প্রশ্নের জন্য কি চাইছিল? প্রশ্ন চাইছিল পিএইচ গণনা করো। আচ্ছা, আমরা দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিডের সময় সবসময় কিন্তু বিয়োজন মাত্রাটাকে কনসিডার করব। বিয়োজন মাত্রাটাকে কনসিডার করে আমরা তাদের, বিয়োজন ধ্রুবকটাকে কনসিডার করব। আমরা দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে তাদের বিয়োজন ধ্রুবক কে কনসিডার করব। কনসিডার করে আমরা তার আলফা বা বিয়োজন মাত্রা বের করব। এখন সে যদি আমাদের এই পরিমাণে বিয়োজিত হয়, সি তার ঘনমাত্রা, যদি সে আলফা পরিমাণে, আলফা তার যদি বিয়োজন মাত্রা হয়, তাহলে এখানে কত হচ্ছে? আমাদের আলফা সি উৎপন্ন হবে, এখানেও আলফা সি উৎপন্ন হবে। এখন আলফা তো দেওয়া নাই ভাইয়া, আলফা আমরা কিভাবে বের করব? এই যে বিয়োজন মাত্রা আলফা, এটা তো দেওয়া নাই। এই আলফা বের করার জন্য আমাদের কে এর ভ্যালু দেওয়া আছে। কে হচ্ছে আমাদের মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আলফা কি? বিয়োজন মাত্রা। আমরা বিয়োজন ধ্রুবক এবং বিয়োজন মাত্রার একটা সম্পর্ক জানি। আমরা একটা সম্পর্ক জানি, সম্পর্কটা আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আসছে, যে কে এ বিয়োজন ধ্রুবক ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 - আলফা। এই সূত্রটার প্রতিপাদন তোমাদের অ্যাকচুয়ালি অ্যাডমিশন লেভেলে লাগে। এইচএসসি লেভেলের প্রতিপাদনটা জানলেই হয়, পরীক্ষার খাতায় আসলে লেখার দরকার হয় না। কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি বাই 1 - আলফা। আচ্ছা, এই আলফার ভ্যালুটা বিয়োজন মাত্রা খুবই কম হবে, খুবই কম হবে। কেন? কারণ সে একটা মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, সে খুবই অল্প পরিমাণে বিয়োজিত হবে। তাই আলফার পরিমাণ যেহেতু খুব কম হয়, আমরা 1 মানে আলফার পরিমাণ 0.00 সামথিং হয়, তো আমরা এটাকে আসলে 0ই ধরি। তো নিচে আমরা 1ই বলতে পারি, তো নিচে আমরা আলটিমেটলি 1ই ধরতে পারি। এই জন্য লিখে আমরা কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। কারণ আলফার ভ্যালু এত ছোট, 1 থেকে তুমি 0.00 কিছু একটা মাইনাস করবে, 1ই থাকবে অ্যাকচুয়ালি, এটাই আমরা ধরি। তাহলে আলফা কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে আলফা। আলফা কি হবে? √K/c হবে আলফা। তাহলে আমরা যদি এখান থেকে বের করতে চাই আমাদের আলফার ভ্যালুটা, কে এর ভ্যালু কত দেওয়া আছে? 18 × 10⁻⁴। 18 এত বেশি তো হওয়ার কথা না। কে এর ভ্যালু 18 কেন হবে? এটা খুব সম্ভবত টাইপিস্ট প্রশ্নে ভুল করতে পারে, একটু চেক করতে দাও। চেক করার জন্য নিচে হচ্ছে প্রশ্নগুলো রাখছি, যাতে টাইপিস্টের ভুল হলে ধরতে পারি। লেট মি চেক। দেখছো এটা ভুল, এখানে হচ্ছে কে এর ভ্যালু 1.8। না, আমারও কনফিউশন হচ্ছিল, এত বেশি তো কে এর ভ্যালু হইতে পারে না। আচ্ছা, 1.8 × 10⁻⁴, এটা হচ্ছে কে এর ভ্যালু। তাহলে আলফা হচ্ছে আমাদের 1.8 × 10⁻⁴। সি এর ভ্যালু কত দেওয়া ছিল? সি এর ভ্যালু দেওয়া ছিল 0.2 মোলার। এ আমাদের প্রথম পাত্রের ক্ষেত্রে 0.2। তাহলে এখান থেকে আমরা আলফা কত বের করতে পারবো? আলফা, চলো ক্যালকুলেটরে বের করি। 1.8 ×
10 ইনভার্স 4, নিচে হচ্ছে আমাদের 0.2, পাশে হচ্ছে 0.03। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 0.03। এই জন্যই আমরা এখানে এটা মানে 1 মাইনাস 0.03 তো 9.97 মানে কি অ্যাকচুয়ালি আমরা মানে এটাই লিখতে পারি, 1 লিখতে পারি, মানে 0.097 আসবে। এই জন্য আমরা নিচেরটাকে 1 ধরে এটাকে আমরা এইভাবে সমাধান করছি। আচ্ছা, আলফার ভ্যালু পেলাম 0.03। তাহলে দেখো আমরা এখান থেকে আলফার ভ্যালু পেয়ে গেলাম এবং সি এর ভ্যালুও আমরা জানি। তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণ কত আমাদের দ্রবণে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা হচ্ছে আলফা সি। এই যে আলফা সি ছিল, আলফা সি। তাহলে কত হচ্ছে গুণ করলে 0.03 ইন্টু 0.2, 0.03 ইন্টু 0.2 কত আসছে? 6 ইন্টু 10 ইনভার্স 3। এটা আসছে 6 ইন্টু 10 ইনভার্স 3। আর আমাদের প্রশ্নে পিএইচ বের করতে বলছে। পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, মানে 6 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা আসো সলভ করে ফেলি আমরা ক্যালকুলেটারে। মাইনাস লগ অফ 6 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, তাহলে আমাদের পিএইচ আসছে 2.22। আমরা এটাই লিখব, পিএইচ হচ্ছে 2.22। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে এইভাবে কেন করলাম আলফা কে এইসব কাহিনী দিয়ে? কারণ এটা আমাদের মৃদু অ্যাসিড এবং খুব কম পরিমাণে বিয়োজিত হবে। ঠিক আছে, দুর্বল অ্যাসিড খুবই কম পরিমাণে বিয়োজিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ওইটারই ঘ নাম্বার প্রশ্ন। এটারই ঘ নাম্বার প্রশ্ন যে প্রথম এবং দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণের সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কি? এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু এখানে আমাদের দুইটা প্রশ্ন ঢুকাই দিছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, একটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন আছে। আগে দ্বিতীয় পার্টটা খেয়াল করো যে পিএইচ এর পরিবর্তন হবে কিনা সামান্য ক্ষার যোগ করলে। সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যোগ করলে কোন দ্রবণের পিএইচ পরিবর্তন হয় না? বাফার দ্রবণের। তার মানে তোমাকে এখানে বাফারের মেকানিজমটাও ব্যাখ্যা করতে হবে। আবার এখানে বলছে প্রথম এবং দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে, মানে আমাদেরকে প্রথমে ব্যাখ্যা করতে হবে দুইটা মিশ্রিত করার পরে যে দ্রবণটা তৈরি হচ্ছে ওটা বাফার দ্রবণ কিনা। বাফার দ্রবণ হইলে বাফারের মেকানিজমটা যে পিএইচ চেঞ্জ হবে কিনা। ঠিক আছে, দুইটা প্রশ্ন এখানে আমাদের কম্বাইন্ড। ওকে, তাহলে আমরা ডেটাগুলো লিখব। প্রথম পাত্রের জন্য আমাদের প্রথম পাত্র, আর এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রের জন্য আমরা কি পেয়েছি? আয়তন ভি, ঘনমাত্রা এস। এই দুইটা আগে লিখি আমরা। দেখো ভি এটা হচ্ছে 60 ml। আমরা কখনোই মিলিলিটারে হিসাব করি না, এসব ক্ষেত্রে আমরা লিটারে নিয়ে যাই। সূত্র ফালানোর ক্ষেত্রে আমরা তাকে লিটারে নিয়ে যাব, 60 ইন্টু 10 ইনভার্স 3 লিটার। আচ্ছা, ভি পেলাম। এস হচ্ছে এস বা সি যাই বলো 0.2 মোল পার লিটার। আচ্ছা, দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে আমরা কি পাবো? 40 ml এবং 0.2 মোলার। আচ্ছা, তাহলে এখানে আমরা ভি পাচ্ছি বা আয়তন পাচ্ছি 40 ইন্টু 10 ইনভার্স 3 লিটার এবং এসও এখানে পাচ্ছি 0.2 মোলার। ওকে, তাহলে এখন আমাদেরকে কি বলা হয়েছে? এই দুইটাকে যদি আমরা মিশ্রিত করি তখন ওই মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা। তো আগে আমাদেরকে মিশ্রণ করা লাগবে। এখন মিশ্রণে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করো, এইচ এ এটা হচ্ছে একটা এক ক্ষারকীয় অম্ল এবং MOH বা KOH এটা হচ্ছে একটা এক অম্লীয় ক্ষার। অর্থাৎ এক মোল এই অ্যাসিডটা এক মোল এই ক্ষারকে প্রশমিত করতে পারে। ঠিক আছে, কথা ক্লিয়ার? এক ক্ষারকীয় অম্ল এক মোল নিলে এক অম্লীয় ক্ষার এক মোলকে প্রশমিত করতে পারবে। এক ক্ষারকে এক অম্লীয় বলতে কি বোঝায়? ধরো HA, এই অ্যাসিডটা যদি বিয়োজিত হয়ে আমাদের একটা প্রোটন উৎপন্ন করতেছে, এক মোল প্রোটন, এটা দিয়ে আমরা এক মোল ক্ষারকে প্রশমিত করতে পারবো। এক মোল কোন ক্ষারকে? ধরো NaOH হচ্ছে আমাদের একটা ক্ষার যে আমাদের জলীয় দ্রবণে একটা OH মাইনাস আয়ন দিচ্ছে। এটা একটা এক অম্লীয় ক্ষার, এটা একটা এক ক্ষারীয় অম্ল। ঠিক আছে, তাহলে এক ক্ষারীয় অম্ল এক মোল দিয়ে এক অম্লীয় ক্ষার এক মোলকে আমরা প্রশমিত করতে পারি। এটা আমাদের একটু বেসিক থাকা লাগবে এখানে। ওকে, তাহলে আমরা এখানে বিক্রিয়াটা লিখি। বিক্রিয়াটা কি হবে খেয়াল করো। বিক্রিয়াটা হবে HA প্লাস
MOH, M মানে হচ্ছে কে, পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখছি না, দরকার নেই। দেখো কি উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হবে প্রথমে Ma প্লাস H2O ওয়াটার। ওকে, এটা উৎপন্ন হচ্ছে। এটা কি? এটা হচ্ছে একটা লবণ আর এটা হচ্ছে পানি। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়, আমরা জানি। ওকে, এখন আমরা তার মোল সংখ্যা বের করব। প্রথমে কত মোল সংখ্যা ছিল সেটা বের করব। মোল সংখ্যা কিভাবে বের করব? বিক্রিয়ার শুরুতে আমরা এই টাইপের প্রশ্নগুলো মোল সংখ্যা দিয়ে সলভ করব, আগেই বলছিলাম, তাই চ্যাপ্টারের এই সূত্রটা জানা থাকা লাগবে। আমাদের মোল সংখ্যা n = S × V। তাহলে শুরুতে আমাদের HA তার মোল সংখ্যা কত ছিল? S × V করলে আমরা কত পাবো? 0.2 ইন্টু, দেখো আমরা শুরুতে আমরা এটাকে S1V1 দিই, তাহলে S1V1 এটা হচ্ছে N1। তাহলে শুরুতে এখানে হচ্ছে আমরা S1V1 এত মোল পাচ্ছি। MOH কত পাচ্ছি? এটাকে যদি V2 S2 দেই, N2 হচ্ছে S2 V2, তাহলে এখানে আমরা পাচ্ছি S2 V2 এত মোল, ঠিক আছে। এবং শুরুতে তারা ছিল 0 মোল 0 মোল, এগুলো হচ্ছে মোল, কারণ বিক্রিয়ার শুরুতে তারা তখন উৎপন্ন হয়নি। আচ্ছা, তাহলে আমরা একটু হিসাবটা করি, S1V1 এবং S2 V2 এর ভ্যালু কত। চলো, S1V1 আমাদের আসবে হচ্ছে 0.2 ইন্টু 60 ইন্টু 10 ইনভার্স 3, কত আসবে? এখানে আসবে 0.012, তাহলে এটা হচ্ছে 0.012 মোল। এটা আমরা দেখব কত আসে। এখানে হচ্ছে আমাদের S2 V2 আমাদের 40 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু কত? 0.2, কত আসবে? এখানে আসবে 8 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে, 8 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, 8 ইন্টু 10 ইনভার্স 3 মোল, আর এখানে ছিল 0 মোল 0 মোল। এখন আমরা দেখব সাম্যাবস্থায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা সাম্যাবস্থায় যাওয়ার আগে একটা বেসিক নলেজ দিই। আমরা একটু আগে বলছিলাম এটা একটা একক্ষারীয় অম্ল, এটা একটা এক অম্লীয় ক্ষার, মানে 1 মোল HA অ্যাসিডটা 1 মোল MOH ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। এখন দেখো বেশি কে আছে, অ্যাসিড বেশি ছিল প্রথমে নাকি ক্ষার বেশি ছিল? অবশ্যই অ্যাসিডটা বেশি, এখানে 0.012, এখানে হচ্ছে 0.008, তাই না? 8 ইন্টু 10 ইনভার্স 3 মানে কি 0.008। তাহলে আমাদের অ্যাসিডটা বেশি ছিল, ক্ষার কম ছিল, মানে ক্ষার পুরাটা ইউজ হবে কিন্তু অ্যাসিড কিছুটা থেকে যাবে। তাহলে আমাদের সাম্যাবস্থায় কি হচ্ছে, বা বিক্রিয়া শেষে আমরা বলতে পারি বিক্রিয়া শেষে মানে এই যে দুইটা পাত্রের যখন আমরা যোগ করতেছি 1 এবং 2 নম্বর পাত্রের মিশ্রিত দ্রবণে, আমরা বলতে পারি এটা হচ্ছে মিশ্রিত দ্রবণে। দেখো ক্ষার পুরোটা শেষ হয়ে যাবে না অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কারণ ক্ষার কম আছে। তাহলে এটা কতটুকু অবশিষ্ট থাকবে? 0.012 মাইনাস 8 ইন্টু 10 ইনভার্স 3, এটা এতটুকু অবশিষ্ট থাকবে, সে হয়ে যাবে 0। যতটুকু আমরা ক্ষার ইউজ করলাম ততটুকুই তো আমাদের এই দুটো উৎপন্ন হচ্ছে। তার উৎপন্ন হবে আমাদের 8 ইন্টু 10 ইনভার্স 3, এটাও 8 ইন্টু 10 ইনভার্স 3, এতটুকু উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে একটু দেখি কত থাকে আমাদের। এখানে থাকবে আমাদের 0.012 মাইনাস 8 ইন্টু 10 ইনভার্স 3, কত থাকবে? 4 ইন্টু 10 ইনভার্স 3, আমাদের এখানে থাকবে 4 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে। তাহলে মিশ্রিত দ্রবণে এটা হচ্ছে আমাদের অ্যাসিডের মোল সংখ্যা, N অফ অ্যাসিড। মিশ্রিত দ্রবণে এটা হচ্ছে আমাদের লবণের মোল সংখ্যা, N অফ সল্ট, ঠিক আছে। এখন আমরা কিভাবে হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ দ্বারা পিএইচ নির্ণয় করব এটা দেখব। হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ কখন ইউজ করি? এই যে সব মিশ্রণের ক্ষেত্রে, ঠিক আছে। পিএইচ কিভাবে বের করব এখানে দেখাচ্ছি। আচ্ছা সরি, অপর পেজ অ্যাড করি আমি এখানে। পিএইচ হ্যান্ডারসন-হ্যাসেলবাগের সমীকরণ থেকে আমরা পাই পিএইচ হচ্ছে pKa প্লাস লগ সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা।
এই যৌগটা কিন্তু আমাদের এই যে মিশ্রণটা তৈরি হলো, মিশ্রণটা একটা বাফার। কেন বাফার? কারণ আমাদের অবশিষ্ট আছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বা অ্যাসিডের লবণ। ক্ষারটা সম্পূর্ণরূপে ব্যবহার করা হয়ে গেছে, তাহলে আমাদের দুর্বল অ্যাসিড, উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস উপস্থিত। তাই এটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ। এবং কীরকম বাফার দ্রবণ? এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। তাহলে এখান থেকে আমরা পিএইচ কত পাবো? পিএইচ, আচ্ছা আমি প্রশ্নটা একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, পিএইচ এর পরিবর্তন হবে কিনা। আচ্ছা সরি, তাহলে দেখো এটা আননেসেসারি, বাট দেখাচ্ছি কারণ পরবর্তী প্রশ্নগুলো আমাদের এটা লাগবে। তাহলে পিএইচ এখানে আমরা কত পাচ্ছি? পিকেএ। পিকেএ লাগবে আমাদের, তার মানে মাইনাস লগ কে প্লাস লগ এন অফ সল্ট। এন অফ সল্ট কত? 8 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু 10 ইনভার্স 3। আর এন অফ অ্যাসিড কত? 4 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা, লগ কে এ মাইনাস লগ কে। লগ কে আমাদের কে এর ভ্যালু দেওয়া ছিল না, কে এর ভ্যালু ছিল 1.8 ইন্টু 10 ইনভার্স 4। 1.8 ইন্টু 10 ইনভার্স 4। লগ 1.8 ইন্টু 10 ইনভার্স 4 প্লাস log 8 into 10 inverse 3 4 into 10 inverse 3। 2 লিখলেই পারতাম, যাই হোক ব্যাপার না। চলো আমরা এটাকে হিসাব করি। মাইনাস লগ 1.8 into 10 inverse 4 প্লাস log 2 লিখলেই হচ্ছে অ্যাকচুয়ালি log 2 কত আসবে? 4.045। তাহলে আমাদের পিএইচ হচ্ছে 4.045। অর্থাৎ আমাদের যেই মিশ্রণটা তৈরি হচ্ছে, মিশ্রণটা হচ্ছে অম্লীয়, কারণ তার পিএইচ 7 এর চেয়ে কম, এই জন্য মিশ্রণটা হচ্ছে অম্লীয় এবং এটা একটা অম্লীয় বাফার। এখন আমরা এই জিনিসটা দেখব যে 1 এবং 2 নম্বর পাত্রের মিশ্রণে দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে, এখন মিশ্রণ করার পরে আমাদের কি কি অবশিষ্ট আছে? মিশ্রণ করার পরে অবশিষ্ট আছে অ্যাসিড, আছে লবণ, আছে পানি। পানি আমাদের দেখার দরকার নেই, আমরা দেখব অ্যাসিড আর লবণ। মিশ্রণে কি কি উপস্থিত থাকবে? মিশ্রণে উপস্থিত থাকবে আমাদের HA অ্যাসিড এবং থাকবে লবণ। লবণটা কি? লবণটা হচ্ছে আমাদের MA, এই লবণ উপস্থিত থাকবে, ঠিক আছে? লবণ হচ্ছে MA। এই HAটা দ্রবণে মৃদু বিয়োজিত হবে, H প্লাস A মাইনাস উৎপন্ন করবে এবং লবণটা সে M প্লাস প্লাস A মাইনাস উৎপন্ন করলো। আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা। দেখো, আমরা যদি এই যে মিশ্রণের মধ্যে এই দুটো উপাদান আছে, আমরা যদি এখানে সামান্য পরিমাণ ক্ষার যোগ করি, মানে যদি OH যোগ করি সামান্য পরিমাণে, তখন কি হবে? এই দ্রবণে বিদ্যমান অ্যাসিড H প্লাস, অ্যাসিডের যে H প্লাস তার সাথে বিক্রিয়া করে সে পানি উৎপন্ন করবে। তাহলে পানি যখন উৎপন্ন করবে তখন আমাদের পিএইচ এর কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আবার এটা মৃদু বিয়োজিত হয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করে দিবে প্রোটনের, ঠিক আছে? তাহলে মৃদু বা অল্প পরিমাণ ক্ষার যোগ করলে আমাদের পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সলিউশন ছিল। আচ্ছা, দেখো আমাদের সি পাত্রে বিদ্যমান মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে নির্ণয় করো, এটা বলা হয়েছে। ওকে, সেমভাবে আগের প্রশ্নের মতো আমাদের এ পাত্রে V1 দেওয়া, S1 দেওয়া এবং K দেওয়া আছে। বি পাত্রে V2 দেওয়া, S2 দেওয়া আর বলা আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। সি পাত্র হচ্ছে A প্লাস B মিশেলে যেটা হয় সেটা। দেখো, সি পাত্রে বিদ্যমান মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে নির্ণয় করো। পিএইচ এর মাধ্যমে নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে বিক্রিয়াটা লিখি, HA প্লাস NaOH। দেখো, আমরা পেজ অ্যাড করতেছি। বিক্রিয়াটা কি হবে আমাদের? বিক্রিয়া হবে HA প্লাস NaOH। বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে? তৈরি করবে
NaA প্লাস H2O এটা উৎপন্ন করবে। ঠিক আছে, আগের যে বিক্রিয়া ছিল অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, বেসিক্যালি সেইটাই। এখন আমরা 1 নং এবং 2 নং পাত্রের আগে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা হিসাব করব, আগেরটার মতোই। বিক্রিয়ার শুরুতে এই ধরনের প্রশ্নগুলো যখন সলভ করব, আমরা যদি মূল সংখ্যা দিয়ে সলভ করি, আমাদের পরবর্তীতে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 করার সময়ও খুব হেল্প হবে। ঠিক আছে, এবং মূল সংখ্যা দিয়ে সলভ করাটা তুলনামূলক ইজি লাগে আমার কাছেও, আশা করি তোমাদের কাছেও ইজি লাগবে। আচ্ছা, আমরা তাহলে এই মূল সংখ্যা হিসাব করব। মূল সংখ্যা কীভাবে হিসাব করব? এখানে n1 = কি হবে? V1S1। তাহলে n1 এর ভ্যালু কত হচ্ছে? V1 × S1। V1কে কিন্তু লিটারে নিব, লিটারে নিলে কী হবে? 0.14 লিটার। ঠিক আছে, তাহলে কত হবে এখানে খেয়াল করো, V1S1 0.140 ইন্টু 0.1 কত আসছে এখানে? আসছে 0.014। এটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে আমাদের এক নাম্বার বা এ পাত্রের মোল সংখ্যা। এখন আমরা দেখব বি পাত্রে হচ্ছে 0.03 লিটার হবে এখানে আয়তন। আমরা যদি তার মোল সংখ্যা বের করি N2, এটা আসবে আমাদের 0.03 ইন্টু 0.2 কত আসবে? 6 × 10⁻³ তাহলে এখানে আমাদের N2 আসলো 6 × 10⁻³ মোল, N1 আসলো এত মোল। তাহলে বিক্রিয়ার শুরুতে আমাদের N1 ছিল 0.014 মোল, HA ছিল এত, আর সোডিয়াম হাইড্রোক্সাইড সে কত মোল ছিল? 6 × 10⁻³ মোল, সে ছিল 6 × 10⁻³ মোল। তারা ছিল বিক্রিয়ার শুরুতে 0 মোল। আচ্ছা, বিক্রিয়ার শেষে যখন মিশ্রণ তৈরি হইল, মিশ্রণে কি হবে? মিশ্রণে আমাদের দেখো অ্যাসিড আছে বেশি, ক্ষার আছে কম। এটা এক ক্ষারীয় অম্ল, এটা এক অম্লীয় ক্ষার, অর্থাৎ 1 মোল HA 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তার মানে এখানে অ্যাসিড কি বললাম? 1 মোল এই অ্যাসিড 1 মোল এই ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। এখানে আমরা দেখতেছি অ্যাসিড অলরেডি বেশি আছে, অ্যাসিড আছে 0.014, এটা আছে 0.006, তার মানে এটা কম। তার মানে আমাদের মিশ্রণে অ্যাসিডটা বাকি থাকবে, যেহেতু অ্যাসিড বেশি আছে, ক্ষার পুরাটা ইউজ হয়ে যাবে, ক্ষার পুরাটাই ইউজ হয়ে গেল। এত মোল থাকবে মিশ্রণে অ্যাসিড, ক্ষার থাকবে 0 মোল। সে কত মোল উৎপন্ন হবে? তারা দুজন যত মোল ক্ষার ইউজ হচ্ছে তারা ততটুকু উৎপন্ন হবে, তারা উৎপন্ন হবে 6 × 10⁻³ 6 × 10⁻³ মোল। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের কত আসতেছে একবার হিসাবটা আমরা করে ফেলি। হিসাব করে আসবে আমাদের 0.014 মাইনাস 6 × 10⁻³ কত আসে আমাদের? 8 × 10⁻³। তাহলে আমাদের মিশ্রণে অ্যাসিড কতটুকু অবশিষ্ট থাকবে? N অফ অ্যাসিড থাকবে আমাদের কত ছিল? আমাদের 8 × 10⁻³ 8 × 10⁻³ মোল। ঠিক আছে, এবং আমাদের লবণ, এই লবণটা কত আছে? N অফ সল্ট কি? এই যে NaA, এটাই হচ্ছে আমাদের সল্ট আর কি। সল্ট হচ্ছে আমাদের আছে 6 × 10⁻³ মোল। এবং এগুলোর পাশাপাশি প্রশ্নে আমাদের কি ডেটা দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে K এর ভ্যালু 1.8 × 10⁻⁵, K এর ভ্যালু দেওয়া আছে 1.8 × 10⁻⁵। তাহলে আমরা এখন pH কিভাবে বের করব? হেন্ডারসন-হ্যাসেলবাখের সমীকরণ ইউজ করে ভাই আমরা pH বের করব। হেন্ডারসন-হ্যাসেলবাখের সমীকরণটা কি? pH = pKa plus log N of বা mole number of salt by mole of acid। আচ্ছা, তাহলে এখানে আমাদের pK কত হবে? K এর ভ্যালু দেওয়া আছে 1.8 × 10⁻⁵, মানে pK হচ্ছে -log K প্লাস log এখানে কত? সল্টের ছিল আমার 6 × 10⁻³
6 ইন্টু 10 ইনভার্স 3 এবং অ্যাসিডের ছিল 8 ইন্টু 10 ইনভার্স 3, 8 ইন্টু 10 ইনভার্স 3, হ্যাঁ ঠিক আছে, 8 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখানে আমাদের পিএইচটা কত আসবে, চলো আমরা হিসাবটা করি। দেখো আমাদের মাইনাস লগ কে, মাইনাস লগ কে এ, কে এর ভ্যালু দাও 1.8 ইন্টু 10 ইনভার্স 5, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটা প্লাস লগ, লগ কত আমাদের সল্টের মূল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মূল সংখ্যা। তাহলে আমাদের সল্টের হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 মাইনাস 3 দিলাম, 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, তাহলে আমরা এখন দেখব আমাদের পিএইচ কত আসে। পিএইচ আসতেছে 4.62, 4.619 যেহেতু আমরা লিখব 4.62, এটা হচ্ছে আমাদের পিএইচ। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে খেয়াল করো, সি পাত্রে বিদ্যমান মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে নির্ণয় করো। আমরা তার পিএইচ কত পাইছি, পিএইচ পাইছি 4.62। 4.62 কে অ্যাসিডিক নাকি বেসিক নাকি নিউট্রাল, লেস দেন 7 মানে পিএইচটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে আমরা বলতে পারি যেহেতু পিএইচটা, এই পিএইচটা আমাদের 7 এর চেয়ে কম, তাই এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিডিক মিশ্রণ তৈরি হবে। খেয়াল করো আগের প্রশ্নটা সলভ করার সময় যখন ভাইয়া এই পার্টটা দেখাইছিলাম পিএইচ, এটা কিন্তু বের করার দরকার ছিল না, কিন্তু পরবর্তী প্রশ্নে আমরা করব, এই জন্য এখানে একবার ট্রায়াল দিয়ে দিলাম। ঠিক আছে, যে আমরা কিভাবে এইসব মিশ্রণগুলোর পিএইচ বের করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্ন শেষ। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের ওই প্রশ্নটাই তার ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, সি পাত্রে বিদ্যমান মিশ্রণের সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ ধ্রুব থাকার কৌশল বর্ণনা করো। অর্থাৎ আমাদের বাফারের মেকানিজম ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা সি পাত্রে বিদ্যমান দ্রবণে কি পাইছিলাম, এ এবং বি পাত্রের দ্রবণের মিশ্রণ। এ এবং বি পাত্রের দ্রবণের মিশ্রণ করার পরে আমাদের কাছে কি কি ছিল দ্রবণের মধ্যে, দ্রবণের মধ্যে ছিল অ্যাসিড, দ্রবণের মধ্যে ছিল সল্ট। ঠিক আছে, অ্যাসিড ছিল এবং সল্ট ছিল। অ্যাসিডটা কি, অ্যাসিড হচ্ছে HA এবং সল্টটা কি NaA, এটা আমাদের দ্রবণের মধ্যে ছিল। তাহলে আমাদের কিভাবে সলিউশন হবে, এই যে সি পাত্রের যে মিশ্রণ, দ্রবণের মিশ্রণ, সেটা মূলত কি, সি পাত্রে আমাদের কি কি উপস্থিত, HA উপস্থিত যেটা একটা মৃদু বা দুর্বল ক্ষার, এবং উপস্থিত NaA বা লবণ, এই দুটো উপস্থিত, তাই না। HA এই যৌগটা দ্রবণে কি হিসেবে থাকে, সে মৃদু অল্প পরিমাণ বিয়োজিত হয়ে আমাদের হাইড্রোজেন আয়ন এবং ঋণাত্মক একটা অ্যানায়ন হিসেবে থাকবে, এবং Na এটা বিয়োজিত হয়ে Na প্লাস প্লাস A মাইনাস এই ফর্মে থাকবে, তাই না। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ ধ্রুব কিভাবে থাকে, মানে পিএইচ যে কনস্ট্যান্ট থাকে। আমরা জানি বাফার দ্রবণের একটা কোয়ালিটি কি, তার মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচের কোনো পরিবর্তন হয় না, সে মেনটেন করে। এখন ধরো আমরা যদি তার মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করা মানে কি, অ্যাসিড যোগ করা মানে H+ যোগ করা, অ্যাসিড যোগ করা মানে প্রোটন যোগ করা। এই প্রোটনটা আমাদের এই যে আয়ন ছিল ঋণাত্মক অ্যানায়নটা, তার সাথে মিলে আবার তৈরি করবে HA। এই HAটা কি, HA দুর্বল অ্যাসিড, এটা তো আগেই ছিল। এই দুর্বল অ্যাসিডটা যেহেতু তৈরি হইলো, সে তো অল্প পরিমাণে বিয়োজিত হয়, পিএইচের কোনো চেঞ্জ হবে না। আবার যদি আমরা ক্ষার যোগ করি, যদি আমরা এখানে ক্ষার যোগ করি, এই ক্ষারটা কি করবে, ক্ষার মানে OH, OHটা আমাদের এই দ্রবণে বিদ্যমান প্রোটনের সাথে মিলে H2O তৈরি করবে, H2O। পানি তৈরি করলে পিএইচের কোনো চেঞ্জ হবে, হবে না। এই যে আমাদের অল্প পরিমাণে হাইড্রোজেনটা চলে যাচ্ছে, হাইড্রোজেন আয়নটা ইউজ হয়ে যাচ্ছে, সে আবার অল্প পরিমাণে বিয়োজিত হইতে পারে, সেও অল্প পরিমাণে বিয়োজিত হইতে পারে, তাই পিএইচের কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? ওকে, চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে খেয়াল করো, এখানে এক্স একটা জলীয় দ্রবণ, এক্সের জলীয় দ্রবণ আছে, যার ঘনমাত্রা দেওয়া আছে, যার কে দেওয়া আছে, এবং বলা হয়েছে এক্স একটা জৈব ফ্যাটি অ্যাসিডের দ্বিতীয় সমগোত্রক। আচ্ছা, আমাদের জানতে হবে সেটা জৈব ফ্যাটি অ্যাসিড। জৈব ফ্যাটি অ্যাসিড মানে কি, দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডকে আমরা HA দিয়ে প্রকাশ করি। আচ্ছা, যাই হোক, আমাদের প্রশ্ন চেয়েছে উদ্দীপকে এক্স দ্রবণের POH হিসাব করো। দেখো, এক্স হচ্ছে একটা অ্যাসিড, অ্যাসিডের দ্রবণ। আমরা কি অ্যাসিডের POH ডিরেক্ট হিসাব করতে পারি?
পারি না, আমরা অ্যাসিডের পিএইচ ডিরেক্ট হিসাব করতে পারি। অ্যাসিডের পিএইচ বের করার পর আমরা পিওএইচ আসলে হিসাব করে বের করব। আচ্ছা, আমাদের তাহলে সবার আগে অ্যাসিডের পিএইচ বের করা লাগবে। পিএইচ মানে কি? পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, তার মানে আগে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করা লাগবে। এখন সে যেহেতু একটা দুর্বল অ্যাসিড, সে কি করবে খেয়াল করো, HA, সে যেহেতু দুর্বল, সে কিভাবে বিয়োজিত হচ্ছে? H প্লাস A মাইনাস, কিন্তু টোটালি বিয়োজিত হবে না, সে দুর্বল। এখান থেকে যদি আমাদের আলফা পরিমাণে হয় তাহলে এখানে আলফা সি উৎপন্ন হবে, এখানেও আলফা সি উৎপন্ন হবে। আমাদের টার্গেট কি? বের করতে হবে আলফা, ঠিক আছে? আলফা বের করতে হবে। এখানে আমরা এস এর বদলে চাইলে সি দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে একই কথা। আমাদের বের করতে হবে আলফা। এখন আমরা আগের সূত্র থেকে কি পড়ে আসছি? আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি। এটা কই থেকে আসছে? কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। এই ফর্মুলা থেকে আমাদের এই আলফার ফর্মুলাটা আসছে। তাহলে এখান থেকে আমাদের আলফার ভ্যালুটা কত হবে? আলফার ভ্যালু হবে কে বাই সি। কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে আমাদের 1.8 ইন্টু 10 ইনভার্স 5। কে এর ভ্যালু হচ্ছে 1.8 ইন্টু 10 ইনভার্স 5। সি এর ভ্যালু কত দেওয়া? সি এর ভ্যালু দেওয়া আছে 1 ইন্টু 10 ইনভার্স 2 মোল পার লিটার দেওয়া আছে 1 ইন্টু 10 ইনভার্স 2 মোল পার লিটার। তাহলে আলফার ভ্যালু কত আসবে আমাদের? আলফার ভ্যালু আসবে 1.8 ইন্টু 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 ইনভার্স 2। কত আসবে আলফার ভ্যালু? 0.042, তাই না? 0.042। আচ্ছা, এবং আমাদের সি এর ভ্যালু জানা আছে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.042 ইন্টু সি। সি এর মান হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 2। এই হচ্ছে তার ঘনমাত্রা। ঘনমাত্রা কত আসতেছে? চলো হিসাব করে ফেলি। 0.042 ইন্টু 1 ইন্টু 10 ইনভার্স 2 কত আসছে? 4.2 ইন্টু 10 ইনভার্স 4। 4.2 ইন্টু 10 ইনভার্স 4। আমাদের প্রশ্নে কি চেয়েছে? পিওএইচ। তার জন্য আমরা আগে কি করব? পিএইচ বের করব। পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 4.2 ইন্টু 10 ইনভার্স 4, তাই না? 4.2 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে চলো আমরা বের করে ফেলি মাইনাস লগারিদম অফ 4.2 ইন্টু 10 ইনভার্স 4, সরি 10 ইনভার্স 4। কত আসবে অ্যান্সার আমাদের? 3.376, আমরা এটাকে 3.38 লিখতে পারি। তাহলে 3.38 হচ্ছে আমাদের পিএইচ। আমাদের চাইছে কি? পিওএইচ বের করতে বলছে, তাই না? পিওএইচ। এখন আমরা কি জানি? পিএইচ, সরি, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু অলওয়েজ 14 হয়। তাহলে আমাদের পিওএইচ ইকুয়ালস টু কত হবে? 14 মাইনাস পিএইচ। আর এখানে পিএইচ এর ভ্যালু কত? 3.38। তাহলে আমাদের পিওএইচ এর ভ্যালু কত আসবে? 14 মাইনাস 3.38। পিএইচ এর ভ্যালু আসবে আমাদের, পিওএইচ এর ভ্যালু আসবে 10.62। পিওএইচ হচ্ছে 10.62, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার, আমরা পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নে আসো আমাদের, উদ্দীপকের 1 এবং 2 নং দ্রবণের মিশ্রণের পিএইচ কত? ভাইয়া সেম কাহিনী, এটাও সেম কাহিনী। কিভাবে বের করব আমরা? চলো করে ফেলি, অপেক্ষা না করি আমরা। এখানে আমাদের V1 দেওয়া আছে 15 ml, মানে হচ্ছে 0.015 লিটার। এখানে S1 দেওয়া আছে। এখানে আমাদের V2 দেওয়া আছে 6 ml, মানে হচ্ছে 0.006 লিটার। আচ্ছা, S2 দেওয়া আছে 0.10 মোল পার লিটার, এবং PKA দেওয়া আছে। এখন কিন্তু KA দেওয়া নাই, ডিরেক্ট PKA দেওয়া আছে। আমরা কিভাবে বের করব? চলো, আমাদের এই যে দ্রবণটা কি কি আছে? আমাদের অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়াটা হচ্ছে আমাদের এরকম হবে, CH3COOH প্লাস NaOH। কি তৈরি করবে বিক্রিয়ার ফলে? বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে আমাদের CH3COONA, যেটা হচ্ছে আমাদের লবণ। আর কি উৎপন্ন হবে? পানি। লবণ আর পানি উৎপন্ন হইল, ঠিক আছে? লবণ পানি উৎপন্ন হইল। আচ্ছা,
ঠিক আছে, আমরা এখন দেখব প্রাথমিক অবস্থায় কত মোল ছিল বিক্রিয়ার শুরুতে। আমাদের দেখতে হবে কত মোল ছিল। দেখো এখানে আমাদের N1 সমান কত হবে, N1 হবে S1 ইন্টু V1, N2 হবে S2 ইন্টু V2। তাহলে আমরা বের করি আমাদের N1 আর N2 এর মান কত। দেখো V1 হচ্ছে 0.015 ইন্টু 0.15 কত আসে এটা, এটা আসে হচ্ছে 2.25 ইন্টু 10 ইনভার্স 3, 2.25 ইন্টু 10 ইনভার্স 3, এটা হচ্ছে তার N, এত মোল। এবং N2 এর ভ্যালু কত হবে, N2 এর ভ্যালু হবে 0.006 ইন্টু 0.10, কত আসে 6 ইন্টু 10 ইনভার্স 4, এটা আসে 6 ইন্টু 10 ইনভার্স 4 মোল। তাহলে দেখো CH3COOH বা অ্যাসিডিক অ্যাসিড এটা আমাদের এক ক্ষারীয় অম্ল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এক অম্লীয় ক্ষার, অর্থাৎ 1 মোল CH3COOH 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। এখন আমাদের এখানে দেখো অ্যাসিডের পরিমাণটা আছে বেশি, ক্ষারের পরিমাণটা আছে কম, এটা হচ্ছে 10 ইনভার্স 3, এটা 10 ইনভার্স 4, অলরেডি অনেক কম। তার মানে আমরা বুঝতেই পারতেছি বিক্রিয়ার পরে আমাদের অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে এখানে আমরা যদি বিক্রিয়ার শুরুতে কত লিখবো, এখানে শুরুতে ছিল 2.25 ইন্টু 10 ইনভার্স 3 মোল, এটা কত ছিল, এটা ছিল আমাদের 6 ইন্টু 10 ইনভার্স 4 মোল, ক্ষার ছিল 6 ইন্টু 10 ইনভার্স 4 মোল, সে ছিল 0 মোল এবং সেও ছিল 0 মোল। এখন কি বললাম, সমপরিমাণ অ্যাসিটিক অ্যাসিড সমপরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, কিন্তু এখানে বেশি কে আছে, অ্যাসিড বেশি আছে, ক্ষার কম আছে। সুতরাং মিশ্রণে বা বিক্রিয়ার পরে মিশ্রণে কে অবশিষ্ট থাকবে, অ্যাসিড অবশিষ্ট থাকবে। কতটুকু, 2.25 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস 6 ইন্টু 10 ইনভার্স 4, এত মোল অবশিষ্ট থাকবে। সে হয়ে যাবে 0 মোল। আর তারা কতটুকু হবে, যতটুকু ক্ষার খরচ হয়ে গেছে পুরোটা তারা ততটুকুই উৎপন্ন হবে। 6 ইন্টু 10 ইনভার্স 4 মোল, তারা উৎপন্ন হবে 6 ইন্টু 10 ইনভার্স 4 মোল। ওকে, এটা কত হয় চলো আমরা হিসাবটা করে ফেলি। এটা হচ্ছে আমাদের 2.25 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস 6 ইন্টু 10 ইনভার্স 4, কত আসবে, আসবে হচ্ছে 1.65 ইন্টু 10 ইনভার্স 3, 1.65 ইন্টু 10 ইনভার্স 3 মোল। এখন দেখো বিক্রিয়া শেষ, আমাদের বিক্রিয়ার মধ্যে অ্যাসিড আছে, ক্ষার শেষ হয়ে গেছে। নতুন দ্রবণটাতে, এই যে মাঝের যে পাত্রটা, এই দ্রবণটাতে কি থাকবে, শুধুমাত্র অ্যাসিড থাকবে আর থাকবে লবণ, পানি। পানি আমাদের ধরার দরকার নেই, পানি আমাদের হিসাবে নাই। অ্যাসিড থাকবে আর লবণ থাকবে, ক্ষার অবশিষ্ট থাকবেই না। তাহলে আমরা বলতে পারি মিশ্রণে, অর্থাৎ আমাদের এই 3 নাম্বার পাত্রে কি আছে, অ্যাসিডের মোল সংখ্যা N অফ অ্যাসিড কত আছে, 1.65 ইন্টু 10 ইনভার্স 3 মোল। আর লবণেরটা লাগবে, লবণের N অফ সল্ট বা লবণের মোল সংখ্যা হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 4 মোল। এটাকে লবণ বা তুমি চাইলে কনজুগেট বেস মানে অনুবন্ধী ক্ষারও বলতে পারো, সমস্যা নেই। এবং আমাদের প্রশ্নে পিকে কত দেওয়া, 4.76, প্রশ্নে দেওয়া পিকে এ ইকুয়ালস টু 4.76। এখন আমরা হেন্ডারসন হ্যাসেলব্যাকের সমীকরণ থেকে কি পাই, সবাই বলো ভাইয়ারা। হেন্ডারসন হ্যাসেলব্যাকের সমীকরণ থেকে পাই পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ সল্টের মোল সংখ্যা বা অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে কত আসতেছে, পিকে এর ভ্যালু দেওয়া আছে আমাদের 4.76 প্লাস লগ কত হবে সল্টের 6 ইন্টু 10 ইনভার্স 4, অ্যাসিডের কত, অ্যাসিডের 1.65 ইন্টু 10 ইনভার্স 3, এত পিএইচ হবে এত। চলো হিসাব করি, 4.76 প্লাস লগ কত বলো, 6 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই কত 1.65
ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 10 ইনভার্স 3 কত আসবে? আসবে সরি, আচ্ছা সরি, ইনভার্স দেওয়া হয়নি, 10 ইনভার্স 3 কত আসবে? 4.320 4.320 পিএইচ হচ্ছে আমাদের 4.320। তাহলে দেখো প্রশ্নে কি চাইছিল? প্রশ্ন চাইছিল পিএইচ কত? পিএইচ হচ্ছে 4.320, অর্থাৎ মিশ্রণটা কি অম্লীয় নাকি ক্ষারীয়? মিশ্রণটা অবশ্যই অম্লীয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। উদ্দীপকের 3 নং মিশ্রণে সামান্য হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ সামান্য অ্যাসিড এবং সামান্য সোডিয়াম হাইড্রোক্সাইড বা সামান্য ক্ষার যোগ করলে পিএইচের মানে কোনো পরিবর্তন হবে কিনা? আমরা কিন্তু ইতিমধ্যে বের করছি এই যে আমাদের দুইটা পাত্র মিশ্রণ করার পরে আমরা পাচ্ছি হচ্ছে লবণ পানি, মানে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হইল। বিক্রিয়া শেষে 3 নম্বর পাত্রে, এই যে 3 নম্বর পাত্রে এখানে কি কি অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে আমাদের বেঁচে যাওয়া অ্যাসিডটুকু আর লবণটুকু। অ্যাসিড থাকবে, কোন অ্যাসিড? অ্যাসিড থাকবে এই যে এই অ্যাসিডটা থাকবে, এবং লবণ কোনটা থাকবে? এই লবণটা থাকবে আমাদের 3 নম্বর দ্রবণটাতে। তাহলে 3 নম্বর মিশ্রণে আমাদের কি কি আছে? বেঁচে যাওয়া অ্যাসিডটুকু আছে এবং বেঁচে যাওয়া লবণটুকু, তৈরি হওয়া লবণটুকু আছে। অর্থাৎ অ্যাসিড এবং লবণ বা অ্যাসিড, দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষারক দুইটা উপস্থিত। এটা কার মধ্যে থাকে? অম্লীয় বাফারের মধ্যে থাকে, অর্থাৎ দ্রবণটা হচ্ছে অম্লীয় বাফার। আমরা অলরেডি গ নাম্বার থেকে এগুলো পাইছি। এখন আমরা ঘ নাম্বারে যদি যাই, গিয়ে আমরা দেখলাম এই প্রশ্ন করছে। এখন আমাদের এখানে বিক্রিয়ার 3 নম্বর মিশ্রণটাতে কি কি অবশিষ্ট আছে? CH3COOH। সে কি রূপে থাকে দ্রবণের মধ্যে? সে থাকে CH3COO মাইনাস প্লাস H প্লাস, এই ফর্মে থাকবে এবং খুবই মৃদু, খুবই কম পরিমাণে বিয়োজিত হবে, ঠিক আছে। এবং দ্রবণের মধ্যে অবশিষ্ট থাকতেছে লবণ। কোন লবণ? লবণ হচ্ছে CH3COONA, এই যে যেটা অবশিষ্ট আছিল এখানে, ঠিক আছে। তাহলে CH3COONA সে হচ্ছে আমাদের এই দ্রবণে অবশিষ্ট থাকবে। সে কিভাবে থাকবে? সেও আয়নিত হয়, সে ভালোই আয়নিত হবে, CH3COO মাইনাস প্লাস Na প্লাস, এই ফর্মে সে থাকবে। আমাদের প্রশ্ন কি করছে? সামান্য পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে কি হবে? আমরা যদি সামান্য পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই প্রোটন আয়নটা কি করবে? প্রোটনটা গিয়ে এই অ্যাসিডটাকে সাথে নিয়ে, সরি এই অ্যানায়নটাকে সাথে নিয়ে আমাদের আবার দুর্বল অ্যাসিড তৈরি করবে, CH3COOH, ঠিক আছে। এটা তৈরি করবে এবং তার পরিমাণ এখানে কমে গেলেও বিয়োজিত হয়ে আবার সমান হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে অ্যাসিড যোগ করলে, তীব্র অ্যাসিড HCl যোগ করলে আমাদের পিএইচ এর পরিবর্তন হচ্ছে না, আবার দুর্বল অ্যাসিড বানিয়ে ফেলতেছে তাকে। আবার যদি আমরা ক্ষার যোগ করি, ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH আসবে। OHটা কি করবে? OH আমাদের এই Hটাকে সাথে নিয়ে সে পানি তৈরি করবে, ঠিক আছে। পানি তৈরি করলো, এই যে H প্লাসের এখানে একটু ঘাটতি হয়ে গেল, এখান থেকে অল্প পরিমাণে বিয়োজিত হয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে। পানি তৈরি হওয়ার কারণে পিএইচের কোনো পরিবর্তন হবে না। এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। আশা করি চ্যাপ্টার 4 নিয়ে কনফিউশন থাকবে না। যদি কনফিউশন থাকে, যেই টপিকটা বোঝানো হয় আবার ভিডিওটা দেখে নিও, আশা করি কোনো প্রবলেম হবে না। আমার সাথে তোমাদের ক্লাসে এই পর্যন্ত ছিল। তোমাদের লাস্ট ক্লাস তোমাদের শাহানশা ভাইয়ার চ্যাপ্টার 5। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।